জুলাই স্পিরিট, সংবিধান সংস্কার, রাষ্ট্র মেরামত, ন্যায় বিচার বা সকলের জন্য সমান বিচার, এগুলিও যদি আমরা বিবেচনায় নেই, তাহলে এই 2 বছর পরে আপনি পরিস্থিতি কেমন দেখছেন? দেব ভাই, আপনার কাছেও আমরা একই প্রশ্ন নিয়ে আসবো, কিন্তু আমরা জাহিদ ভাইকে একটু শুনে নিই। জাহিদ ভাই, আপনি যদি একটু সংক্ষেপে এই ব্যাপারগুলি একটু যদি। ধন্যবাদ আপনাকে। দেখেন, এই 2 বছর সময়ে আমরা জুলাই যে লক্ষ্য নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল, আমি এটাকে অবশ্যই বিপ্লব বলবো। যে এটা নিয়ে যদিও বিতর্ক, বিপ্লব, অভ্যুত্থান কি এটা আলোচনা আছে, তারপরে আমি বলবো যে এই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল, সেটার এখন পর্যন্ত আমরা অনেক কিছুই পূরণ হয়নি, আবার অনেক কিছু পূরণ হয়েছে। কি পূরণ হয়েছে আমি যদি বড় দাগে বলি, যে আমরা একটা মোটামুটি মুক্ত পরিবেশে জাতীয় নির্বাচন করে একটা নির্বাচিত সংসদ সরকার পেয়েছি। এই আগে মানুষের ভোটাধিকার ছিল না, এই যে একটা বড় জিনিস। পরপর 3 দফায় আপনি জানেন, রাতের ভোট, আমির ভোট হয়েছে, রাতের ভোট হয়েছে, ভোটারবিহীন নির্বাচন হয়েছে। এই যে পরিস্থিতির একটা সৃষ্টি হয়েছিল, মানুষ ভোট দিতেই যেত না, আওয়ামী লীগের লোকজন ভোট দিতে যাওয়া বন্ধ করে দিয়েছিল, এরকম একটা পরিবেশের সৃষ্টি করা হয়েছিল 17 বছরের স্বৈরাচারী শেখ হাসিনার শাসন আমলে। সেই অবস্থা থেকে মুক্ত হয়ে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আপনি হয়তো বলতে পারেন যে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেয়নি। আওয়ামী লীগ ছাড়া কিংবা তার সহযোগী 14 দলীয় জোট ছাড়া অন্য সবাই অংশ নিয়েছে। আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, এবং এই জাতীয় একটা গণ অভ্যুত্থানে কিংবা বিপ্লবে যখন যে শক্তি পরাজিত হয়, ফ্যাসিস্ট পালিয়ে যায়, তারা নির্বাচনে অংশগ্রহণ করার নজির অতীতে আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন যে খুব একটা নেই বিশ্বব্যাপী, যে বিপ্লবের মাধ্যমে কাউকে পরাজিত করলে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, এরকম নজির নেই। সো আমি বলবো একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক পরিবেশে অ্যাটলিস্ট মানুষ যারা ছিল, আওয়ামী লীগের যারা ভোটার ছিল, তারা তো তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে, এটা নিয়ে কোনো বাধা ছিল না। একটা বিষয়, এটা বড় অর্জন। দ্বিতীয় যে বিষয়টি বলবো, যে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ দীর্ঘ আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সাথে 6টা এবং পরবর্তীতে 11টি সংস্কার কমিশন গঠন করে, এর মধ্যে মূলত 6টি কমিশন, সংবিধান সংস্কার কমিশন সহ 6টি কমিশন, যাদের পরবর্তীতে ঐকমত্য কমিশন করে রাজনৈতিক দলগুলোর মধ্যে মোটামুটি ঐকমত্যের ভিত্তিতে একটি জুলাই জাতীয় সনদ প্রবর্তন করেছিল, এবং এটাকে মানুষ ব্যাপকভাবে সমর্থন জানিয়েছে এই জুলাই জাতীয় সনদকে। এবং রাজনৈতিক দলগুলো, বিশেষ করে মেইন স্টেক হোল্ডার যারা এই মুহূর্তে রাজনীতি, তারা প্রত্যেকে এটাতে স্বাক্ষর করেছে। বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, আগে পরে বাম একটা অংশ করেছে, আর একটা অংশ 4টা দল করে নাই, বাকি সবাই 30টা সংগঠনের যারা রাজনৈতিক আলোচনায় অংশগ্রহণ করেছিল এবং চলমান রাজনীতি সক্রিয়, তারা স্বাক্ষর করেছে। এবং এটা নিয়ে নির্বাচিত সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি সরকার স্পষ্ট করে বারবার বলেছে যে আমরা স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন করব। ওকে, জুলাই সনদ এই জায়গাটাতে আরেকটা পয়েন্ট, যে বাস্তবায়ন করব, কিন্তু এটার যে গণভোটের অংশটা এবং যে জুলাই আদেশ, এখানে 3টা জিনিস আপনি স্পষ্টতই জানেন। জুলাই সনদ, যার ব্যাপারে সবার ঐকমত আছে, কিন্তু আদেশ এবং জুলাই আদেশ এবং গণভোটের যে প্রক্রিয়াটা, এই 2টা নিয়ে কিছু কথাবার্তা রয়েছে, গণভোটের যে প্রশ্নগুলো আসছিল এগুলো নিয়ে। তো সেইখানে একটা বিরোধ আছে সংস্কার পরিষদ, সংবিধান সংস্কার পরিষদের যেটা শপথ গ্রহণ নিয়ে একটা বিরোধ তাদের মধ্যে হয়েছে। আপাতত শুরুর ক্ষেত্রে আপনি যদি, আমি শুরুর ক্ষেত্রে সংক্ষেপে বলছি। তো এইখানে আপনি যেটা বলতে চাচ্ছেন, একটা ফাউন্ডেশন আছে যে আমরা কিভাবে রাষ্ট্রটাকে মেরামত করব, যেটা জুলাই আকাঙ্ক্ষার মধ্যে ছিল, এর একটা ফাউন্ডেশন এই জুলাই সনদের মধ্যে আছে। এখন ইমপ্লিমেন্টেশন পর্যায়ে আমি বলবো এটা এখনো তেমন কিছুই হয়নি। কিছুটা হয়েছিল, অন্তর্বর্তী সরকার করেছে। বর্তমান সরকার ইমপ্লিমেন্টেশন লেভেলে জুলাই সনদের যে বিষয়গুলো আছে, সেখানে অগ্রগতিটা এখন পর্যন্ত দৃশ্যমান নয়। তারা বলছেন আমরা করব, এবং আমরা বিশ্বাস করি তারা এটা করবেন, কারণ জুলাই সংস্কার প্রস্তাবের বিএনপির ছিল, আমরা ইনক্লুডেড হয়েছে। আমরা পুরো ব্যাপারগুলি নিয়ে একটু আলোচনা করব। আপনি জুলাইতে কি পাইলেন সেটা? ন্যায় বিচার, রাষ্ট্র মেরামত, আপনি রাষ্ট্র মেরামতের কথা তো বললামই যে এটা প্রক্রিয়াধীন, বাট এটা কাঙ্ক্ষিত অগ্রগতি নেই। ন্যায় বিচারের কথা যদি বলেন, আগের চেয়ে এটা অনেক উন্নত হয়েছে, কিন্তু আরো সুযোগ রয়েছে এই সমস্ত জায়গায় কাজ করার। ভয়ভীতির পরিবেশটা, আমরা কথা বলার ক্ষেত্রে মিডিয়া স্বাধীনভাবে, আগের চেয়ে অনেক স্বাধীনভাবে কাজ করছে। এখন ডিজিএফআই অফিসে যেতে হয় না, এসবি অফিসে যেতে হয় না, এই জাতীয় জায়গাগুলোতে আছে।
কিন্তু মিডিয়ার ভূমিকাটা এখনো প্রশ্নবিদ্ধ নানা কারণে নানা পর্যায়ে, সেটা আপনি সময় দিলে আমি এই নিয়ে কথা বলতে আমার মনে হয় যে পারবো। আপনি মোটামুটি পরিষ্কার করেছেন। আমি শুধু দুটো প্রশ্ন আপনাকে বলে রাখি, এই দুটো ব্যাপারে নিয়ে নিশ্চয়ই আপনি কথা বলবেন। আপনি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাষ্ট্র মেরামতের কিছু বিষয় ইমপ্লিমেন্টেশন করা হয়েছিল, এই সরকারের সময় করা হয় না। আপনি যদি একটু আলোকপাত করেন অন্তর্বর্তী সরকারের সময় আসলে কি করা হয়েছিল যেটা এই সরকার করতেছে না। দুই হচ্ছে যে মুখের না, এটা আমি পরে আপনার কাছে শুনবো, মানে মুখের কথা ছাড়া, মুখের কথা ছাড়া ন্যায় বিচারের কথা আপনি বলতেছেন যে আগের চেয়ে ভালো হয়েছিল। আমি এটার মধ্যে একটু দুই পয়সা দিয়ে রাখি, ন্যায় বিচারটা কি আসলে আগের চেয়ে ভালো হয়েছিল বা আগের চেয়ে ভালো হয়েছে সেটা আপনি আসলে কিসের ভিত্তিতে বলতেছেন সেটাও যদি একটু আপনারা বলেন। ভয় ভীতি ছাড়া মানুষের বিরুদ্ধে এই মুহূর্তে জায়েদ ভাই আপনি হয়তো আমার চেয়ে বেশি খবর রাখবেন, এই মুহূর্তে বাংলাদেশে যত লোকের নামে যত ভুয়া মামলা আছে, কার কি পরিচয় ছিল সেইটার কথা আলাদা। এই মুহূর্তে যত ভুয়া মামলা ছিল, আমার বিবেচনায় এত বেশি ভুয়া মামলা পৃথিবীতে কোনো সময় কোনো দেশে ছিল না। এটা হলো আমার বিবেচনা। আমার বিবেচনা সেটা ছিল এই ভুয়া মামলা না। জায়েদ ভাই আপনি বলবেন, আমি বলি সংখ্যাও তো ডিবেট হতে পারে, ঠিক আছে আমি কথা বলবো যখন আসছে। হ্যাঁ হ্যাঁ, আপনি জানেন যে 18 এবং 24 নির্বাচনের আগে, বিশেষ করে 18 নির্বাচনের আগে কি পর্যায়ে ভুয়া মামলা দেওয়া হয়েছিল। 400টা মামলা একই দিনে দায়ের করা হয়েছিল যেখানে কোনো ঘটনাই ঘটেনি। 18 আর 24 ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে অনেকগুলি রাজনৈতিক বিবেচনায় ভুয়া মামলা দেওয়া হয়েছিল। সেই মামলাগুলির বেশিরভাগ, এই যে আপনি 60,000 মামলার কথা বলা হয়, 60 লক্ষ নেতা কর্মী দলীয় লোকদেরকে জেলে পুরা হয়েছিল, চরিত্র শুধু ভুয়া মামলা। জায়েদ ভাই আমি বলি বেশিরভাগের মামলার চরিত্র এক। 18 আর 24 ক্ষেত্রে 18 আর 24 মামলাগুলির চরিত্র বেশিরভাগ ক্ষেত্রে এক, নাম শুধু অজ্ঞাত পরিমাণ, নাম শুধু অমুক গ্রামকে গ্রাম, সেগুলি দেওয়া হয়েছে। কিন্তু এখন টার্গেট করে করে জায়েদ ভাই আমি বলি টার্গেট করে করে, এই যে আমি এই কথা বলতেছি, আমি বলতেছি শুধু অন্তর্বর্তীকালীন সরকার না, এই সরকারের সময় উঠে নাই মামলা। জায়েদ ভাই আপনি ন্যায় বিচারের কথা বলতেছেন যখন, তখন ন্যায় বিচারের কথাই বলতে হবে। কিন্তু নতুন করে তো দায়ের হয় নাই, আমি সেই কথাটাই বলছি। এখন কি গত 4 মাসে কি নতুন করে কোনো মামলা দায়ের হয়েছে? সেই রকম তো হয় না। আমি দেখছি নতুন করে, জায়েদ ভাই আপনি খোঁজ নিলে জানবেন নতুন করে মামলা দায়ের হয়েছে, পুরনো মামলাগুলিরও জামিন হইতেছে না। আপনি সেটা বলতে পারেন না, না না সেটা ঠিক আছে। তাহলে আইন শৃঙ্খলা বলতে পারেন, বিচারকরা তো বিচারকের তো চেয়ারে বৈশা মানে ন্যায় বিচার করতেছে না। জায়েদ ভাই আপনি যদি দাবি করেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, আমি না না আমি না, আপনি খেয়াল করে দেখেন, আমি বলেছি যে আগের চেয়ে অবস্থার উন্নতি হয়েছে। না, আমি সেই মাপের মধ্যে যাব না, আমি সেই মাপের মধ্যে যাব না। আমি দেখব আগেও ন্যায় বিচার ছিল না, এখনো ন্যায় বিচার হয় না, এখনো নাই। এটা আমি নিজেও বলছি তো, এটাও নাইটা আমরা বলি আগের চেয়ে ভালো কিনা এখনো এখন ইমপ্রুভ করেছে, কিন্তু এটা যথেষ্ট কাজ করার আমি ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি যে এখানে আমরা ইমপ্রুভমেন্ট আবার আপনার কাছে শুনবো জায়েদ ভাই। কিন্তু আপনি যেগুলি বলেছেন সেগুলি একদম স্পষ্ট ভাষায়, আপনার সাথে দ্বিমত করার কোনো সুযোগ এখানে নাই। দীপু ভাই আমি আপনার কাছে আসছি, জায়েদ ভাই স্পষ্ট বলছেন যে বাংলাদেশে 3টা ইলেকশন হয় নাই, এটার সাথে জায়েদ ভাইয়ের সাথে আমি একমত। কোনোটা সময় হলো যে অন্যরা আসে না, আমরা কি করব, এই জন্য আমরা 154 জন আগে পার হয়ে যাব। কোনো সময় হচ্ছে যে আসার পরে প্রতিশ্রুতি দিয়ে 2018 সালে যেটা হয়েছে, আসার পরে প্রতিশ্রুতি দিয়ে একটা লেভেল প্লেইং ফিল্ডের নাম করে কে কার বিরুদ্ধে মামলা আছে সেইটা জানতে চেয়ে তাদের বিরুদ্ধে আরো ডাবল মামলা দেওয়া হয়েছে। 35,000 এজেন্ট, নির্বাচনী এজেন্ট, 35,000 নির্বাচনী এজেন্টের মধ্যে মাত্র 2,500 পরবর্তী দিনে ভোটে উপস্থিত থাকতে পারছিল, যেগুলো আমরা মানে দিনের পর দিন বলছি তাদের সবার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। মানে ইলেকশন হয় নাই 2024-এ, তো ইলেকশন যে হয় নাই সেই সময়কে সরকারও খুব বুঝতে পারছিল যে এইবার আর এরকম করে দেওয়া যাবে না, একটা কঠিন পার্থক্য মানে কি বলে ক্যান্ডিডেট দেওয়া, এগুলি সবই জানেন দীপু ভাই। হ্যাঁ, তো 14, 18, 24-এর কথা বলা, তারপরে উনি বলছেন জুলাই সনদের কথা। কিছু কিছু বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য হয়েছে যাতে কেউ আর এরকম ভাবে একক ক্ষমতাপন্ন না হয়ে উঠতে পারে, এবং সেইটার ক্ষেত্রে সবাই এটার মধ্যে একমত হয়েছে, পলিটিক্যাল পার্টিগুলি এটার সাথে একমত হয়েছে, এইটা উনি দেখতে চায়। ন্যায় বিচারের ক্ষেত্রে উনি বলছে আগে যে অবস্থা ছিল একদিনে সেই অবস্থা পরিবর্তন হবে না, ধীরে ধীরে সেই অবস্থাগুলি পরিবর্তন হবে। আপনি পাশাপাশি জায়েদের কথার মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা একটু বলছে, আপনি 4টা ফ্যাক্টরের উপরে নির্বাচন হয়েছে, জুলাই সনদ, ন্যায় বিচার, এইসবের ক্ষেত্রে যদি আপনি একটু বলেন যে আপনি কেমন দেখতেছেন 2 years of thing। আমি মাঝখানে একটু বলে নেই, মোহাম্মদ আতিকুল্লাহ একজন দর্শক, উনি বলছেন খালেদ ভাই সে আগের মতোই আমি আর মামুদের নিয়ে একপাক্ষিক আলোচনা করেন, এখান থেকে আমরা আসলে কি পাবো? এটা কি জার্নালিজমের কোন অংশ বুঝিয়ে বলবেন কি? ভাই আমি আগেও যদি একপাক্ষিক আলোচনা করে থাকি, এখনো একপাক্ষিক আলোচনা করে, এই যদি আপনার বুঝ হয় তাহলে আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে পারবো না ভাই। আপনাকে ধন্যবাদ। আমি একটু দীপু ভাই আপনার কাছে একটু আসি যে এই কয়টা ফ্যাক্টরের উপরে যদি আপনি একটু আলোচনা করেন। দীপু ভাই আসলে ঘটনা হয়েছে কি খালেদ, আমি যেটা বুঝি এই পুরো এই পট পরিবর্তনটাকে আমরা জটিল করে ফেলছি। ইউনূস সরকার জটিল করে ফেলছে। ইউনূস সরকার যদি সিম্পলি সুশীলা কার্কির লাইনটা ধরতো অথবা বিচারপতি শাহাবুদ্দিনের লাইনটা ধরতো, যেহেতু তিনি একটা অরাজনৈতিক মানুষ, অরাজনৈতিক লোকগুলো দিয়ে, সুশীল সমাজের লোকগুলোকে দিয়ে একটা সরকার গঠন করছে, তার এত সীমাবদ্ধতা থাকবে। কারণ একটা প্রশাসন, একটা সরকার যেভাবে 15 বছর 17 বছর রান করেছে, তারপরে দায়িত্ব নিয়ে প্রথমেই দরকার ছিল যে দ্রুত একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা। তারপরে নির্বাচিত সরকার জুলাই সনদ করুক, কি সনদ করুক, এটা হলো তাদের বিষয়। না দিবু ভাই এখানে আমার একটু দুইটা কথা আছে, মানে সরি আপনার প্রথম দিকে আমি কিন্তু আপনার সাথে আপনি তো
বড় ভাই মানুষ আপনার কাছ থেকে বোঝার আছে আমার ব্যাপারটা। আপনি বলতেছেন প্রথমে এটা নির্বাচন দিয়ে দিতে পারতো, কিন্তু প্রথমে নির্বাচন দিয়ে দিলে এটা কে না জানে যে প্রথমে নির্বাচন দিলে এটা বিএনপি আসতো। তাহলে আওয়ামী লীগ, আমরা তো বিএনপি সরকারকে দেখছি ভাই, আওয়ামী লীগ সরকার যেগুলি করছে সেগুলি তো এসে বিএনপি করতো। কিছু রাজনৈতিক সংস্কার না করে ইউনূস সরকার ইলেকশন দিবে কেন? ইউনূস সরকার তো নির্বাচন কমিশন না দিব ভাই, ইউনূস সরকার তো একটা পরিবর্তনের ফলে, একটা বিপ্লবের ফলে ক্ষমতায় আসছে। সেটা কি ছিল, সেটা পরিবর্তনটা কিসের জন্য ছিল? এই যে জুলাই সনদের কোন অংশগুলো আমরা 4 তারিখ পর্যন্ত জানতাম না, তো কোনো একটাই জানতাম যে শেখ হাসিনার এক দফা পতন ঘটতে হবে। কেন পতন ঘটতে হবে? মানুষ মনে করছে যে ভোটের মাধ্যমে এই সরকারকে বিদায় করা যায় না, সুতরাং অভ্যুত্থানের পথ বেছে নিছে। এটা হলো গণ অভ্যুত্থান, এটা সশস্ত্র অভ্যুত্থান না। এই জন্য আমি বলি গণমানুষ যখন খালি হাতে কোনো অভ্যুত্থান ঘটায় সেটা হচ্ছে গণ অভ্যুত্থান, আর যদি অস্ত্র নিয়ে যদি পরিবর্তনটা ঘটাতো সেটা হতো বিপ্লব। যেহেতু এটা গণ অভ্যুত্থান, সুতরাং গণ অভ্যুত্থান পরবর্তী যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি, এই পরিস্থিতিতে সবচেয়ে দরকার ছিল আগে একটা নির্বাচনের ব্যবস্থা করা, এবং সেই নির্বাচনে জামাত আসতো নাকি বিএনপি আসতো এটা মানুষের ব্যাপার। এটা তো কে আসবে না আসবে, সে করবে কি করবে না, এটা তো আপনি সিরিয়াসলি মনে করেন যে জুলাই আগস্টের মধ্যে এতগুলি মানুষের মৃত্যুর ফলে যে ক্ষমতার পরিবর্তন হয়েছিল সেটাতে ইউনূস সরকারের কাজ হয়তো খালি একটা ইলেকশন দেওয়া, নির্বাচন কমিশনের মতো খালি একটা 3 মাসের জন্য একটা ইলেকশন দেওয়া, এইটাই হয়তো সবচেয়ে উপযুক্ত? ওই সময় কি আমরা আসলে নির্বাচনের জন্য আসলে প্রস্তুত ছিলাম? আমরা আসবো মানে শেখ হাসিনা চলে গেছে, আমি এই মুহূর্তে একটা ইলেকশন হইতো, কিছু পুনর্গঠনের ব্যাপার ছিল, কিছু বিচার মৌলিক দেখার কিছু কাজ দরকার ছিল, কিন্তু এটা 18 মাস হওয়ার কথা না। এই যে 18 মাসটা সময় নেওয়ার কারণে আজকে এই যে অবস্থিত শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে একটা গণঅভ্যুত্থান খুব সফলভাবে কারেক্টলি একটা মানুষ একটা গণঅভ্যুত্থান সংগঠিত করার পর আজকে এই যে গণভোট, জুলাই সনদ, তারপরে প্রথম শপথ, দ্বিতীয় শপথ নিয়ে যে একটা জটিল একটা পরিস্থিতি তৈরি করে বা মানে হাসিনা বিরোধী শক্তিগুলির মধ্যে যে ফাটল ধরলো, এবং সেই ইস্যুটা এখনো পর্যন্ত এক্সিস্ট করে, একটা নির্বাচিত পার্লামেন্ট পাওয়ার পরেও আউট অফ পার্লামেন্টের বিষয়গুলো নিয়ে বলা হচ্ছে ওইগুলি বাস্তবায়ন করা। কেন? এই পার্লামেন্টের সরকারি দল আছে, বিরোধী দল আছে, তৃতীয় বিরোধী দল এনসিপি আছে, তারা তো আন্দোলনের অংশ, তারা মিলে কি সংসদীয় কমিটি করে যে সংস্কারগুলো দরকার সেগুলি করতে পারে না? আমরা পার্লামেন্টের বাইরে নিয়ে যাচ্ছি কেন বারবার? এই ম্যান্ডেটটা কে দিছে? আমি কি 4 তারিখ পর্যন্ত জানতাম যে জুলাই সনদের এই জিনিসগুলির জন্য আমি আন্দোলন করতেছি না? আমি তো আন্দোলন করতেছি একটাই, যে শেখ হাসিনার পতন ঘটানোর পর একটা নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক দল জনগণের ম্যান্ডেট নিয়ে সে যা যা করার সেগুলি করবে। এখন না বিএনপি করবে না, জামাত করবে না, সুতরাং আমি তো এদের উপরে বিশ্বাস নেই। আমার বিশ্বাস আছে সুশীল সমাজের উপর, আমার বিশ্বাস আছে ডক্টর ইউনূসের উপর। কেন না দীপু ভাই, আসেন আমরা একটু 2024-এর জুলাই আগস্ট মাসে ফিরে যাই। আপনার কাছে কি মনে হয় যে আজকে যে হাসিনা বিরোধী ঐক্য শক্তির একটা ফাটল, সেইটা সেই সময় ইলেকশন দিলে সেটা হইতো না? আপনি কি এই যে এই যে ছাত্রদের একটা সংগঠন, বৈষম্য বিরোধী নাগরিক পার্টি হয়ে তারা একটা এনসিপি করছে, তাদেরকে আপনি ক্ষমতার মূল স্টেকের মধ্যে আপনি রাখতে চান না? আপনি কি তাদেরকে একটা দল হিসাবে গঠন করার, তাদেরকে এইটা করার, রাজনৈতিক সংস্কারগুলির কথা আলোচনায় আসা, সেটা সুযোগ দিতে চান না? আপনি কি চান যে 5 আগস্ট, আসেন আমরা মনে করি আজ 5 আগস্ট 2024, আপনি কি চান যে ডক্টর মোহাম্মদ ইউনূস 8 আগস্ট ক্ষমতায় আসছেন, এটা উনি 3 মাস পরে ইলেকশনটা দিয়ে উনি চলে যাবেন এবং একটা ভালো ইলেকশন করবেন? আচ্ছা খালেদ, 3 মাস না 6 মাস, বরং দেরিতে নির্বাচন হওয়াতে কি হয়েছে? এনসিপি ধস নামছে। আজকে আপনি পার্লামেন্টে দেখেন, যদি আপনি চেহারাটা দেখেন, কি দেখছি? একদিকে দেখি কাপড় চোপড় পরা, শার্ট প্যান্ট পরা একটা ডেমোক্রেটিক ফোর্সের একটা উপস্থিতি দেখি, আর একটা বড় অংশ জুড়ে দাড়ি টুপি পরা, পাজামা পাঞ্জাবি পরা একটা ধর্মীয় রাজনৈতিক দলের, তার মধ্যে ফোটা ফোটা কিন্তু আমার মনে হয় জাহিদ ভাই, আমি আপনার কাছে আসতেছি। দিবু ভাই, আপনি ফোটা ফোটা দেখি, আমি কেন যদি দাড়ি টুপি দিয়ে একটা মানুষের স্মার্টনেস, যে না না না, আমি সেটা বলছি না, এটা তো যার যার স্বাধীনতা, আমি সেটা বলছি না। আমি বলছি যে আমি সেখানে আমার গণঅভ্যুত্থানের দলটা কোথায় গেল? যদি তাদের ইমেজ থাকতে যদি 6 মাসের মধ্যে যদি নির্বাচনটা হতো, তাহলে এনসিপির একটা উপস্থিতি আমি দেখতে পারতাম। এখন তো আমি দেখতে পাই না। আমি তো এখন জামাতের ভিড়ে এনসিপি হারায় গেছে, এবং এনসিপি কেন সহযোগী হবে? কেন এনসিপি বালানসার মতন নেপালের অভ্যুত্থানকারী দলের এত বড় এত কম স্পিরিটের একটা গণঅভ্যুত্থানের পরও আজকে বালানসার যেখানে ক্ষমতায় আসে, সেখানে আমাদের এই তরুণরা রাজনৈতিক দল গঠনের পরেও জামাতের হাত ধরে তার আসতে হলো। এখানে আমি কিভাবে বলবো যে এটা জুলাই অভ্যুত্থান সফল হলো? বরং এই যে দেরিতে নির্বাচন হওয়াতে আজকে জটিলতা কি? সালাউদ্দিন আহমেদ কি বলছেন যে বিএনপি হচ্ছে কৌশলের অংশ হিসাবে এই তখন সবকিছু মেনে নিয়েছে। তার মানে মন থেকে তারা মেনে নেয়নি, কারণ তাদের একটা এজেন্ডা আছে 31 দফা। প্রত্যেকটা রাজনৈতিক দল তার সংস্কার প্রস্তাব নিয়ে মানুষের কাছে যাবে, ভোট চাইবে, নির্বাচিত হবে, তখন সেটা বাস্তবায়ন করবে। দীপু ভাই, আমি আপনাকে বলি, বাংলাদেশ মাইনাস এই রাজনৈতিক সংস্কার এবং 2024-এর ধরেন ডিসেম্বরে বিএনপি ক্ষমতায়, কোনটা ভালো আসলে? এই রাজনৈতিক সংস্কারটা বিএনপি করুক না করুক, বিএনপি এখন বলুক আমরা পানি না মানি, এটা তো তাদের উপর একটা চাপ। তাদের তো এই দাবিটার সম্মুখীন হইতেছে যে আমরা এটার মধ্যে থেকে এটা দেখবো, এরকম আর তোমরা করতে পারবা না। এইটা কোনো রাজনৈতিক সংস্কার দরকার নাই, এক্সিস্টিং যে সিস্টেমটা আছে এটাকে আগে কার্যকর করুক। কারণ আমরা অতীতে পার্লামেন্টটাকে কার্যকর দেখি নাই।
কারণ লাগাতার ভাবে আমরা দেখলাম বর্জন দেখলাম, ওয়াকআউট দেখলাম। এখন চাই যে বর্তমান যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটাকে কার্যকর, সেটাই কার্যকর করতে পারতেছে না। দিবাই, আপনি খালেদ, এই যে পার্লামেন্টের আমি বলি, যে অবস্থানটা দিবাই, দেখছি- আপনি দীর্ঘদিন পার্লামেন্ট রিপোর্ট করছেন, আপনি খুব ভালো করে জানেন যে বর্তমান পার্লামেন্টারি সিস্টেম কার্যকর বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সবাই মিলে তারেক রহমানের সিদ্ধান্তগুলি বাস্তবায়ন করা। বাংলাদেশের পার্লামেন্টারি সিস্টেম এখনো ওরকম ভাবে পার্লামেন্টের কাছে দায়বদ্ধ না, দায়বদ্ধ প্রধানমন্ত্রীর কাছে। দিবাই, চেক ইট ব্যাক। হ্যাঁ, আমি বলি এই জিনিস আমার নিয়ে আপনি সংসদীয় কোথায় যাবেন? না, এই না, জিনিস আপনি সবগুলি কোথায় আছে। যাবেন? আমার মনে হয় যে সিস্টেমগুলি কিন্তু সবই আছে কিন্তু আমরা কার্যকর করছি না। আমার- সংসদীয় কমিটিগুলো আছে, একটাও কি ফাংশন করে? একটা ফাংশন করে না। ওকে। এমনকি আমি বলবো যে হ্যাঁ। এই সংসদ সদস্যদের মধ্যে অধিকাংশই তাদের সংসদীয় বিধি ব্যবস্থা কার্যপ্রণালী সম্পর্কে যথেষ্ট জ্ঞানের অভাব আছে। তার জন্য আমরা দিবু ভাই, দেখছি আমি বলতে পারি যে বাংলাদেশের- স্বরাষ্ট্রমন্ত্রীকে দিবু ভাই, টেলিকম- আমি বলতে পারি, টেলিকম আমি বলতে পারি বাংলাদেশের 5-6টা সংসদ আমি নিজেই দেখছি। এই জ্ঞানের অভাব যদি আপনি বলেন তাহলে এইটা বাংলাদেশের সংসদ সদস্যদের 85 ভাগেরই তাই ছিল। আপনার মনে থাকবে আপনার বন্ধু একজন সাবেক সংসদ সদস্য, আমি তাকে জিজ্ঞেস করছিলাম আপনি কি করেন, সে বলছে যে ভাই করি তো আসলে টাউটারি। এখন কি আর বলবো, আই নো ইউ নো হিম, এখন আর আমি তা না বলতে চাই না, করি তো আসলে টাউটারি ছাড়া তো আর মানে আগের সংসদগুলির কথাও যদি বলেন এটা খুব ভালো কিছু। দিবা, আমি আবার আসবো আপনার কাছে। আমার মনে হয় আচ্ছা, ঠিক আছে। আপনি প্রশ্নটা খুব আমার ভালো মনে করে হয়- তুলছেন। জাহিদ ভাই, আপনি যদি দীপু ভাইয়ের বলার প্রেক্ষিতে 1 মিনিট জি। বলতেন যে এই সরকার আসলে আমি একটু জি আমাকে আসলে আমি দীপু ভাইয়ের বলার প্রকৃতিতে কয়েকটা বিষয় বলতে চাই। একটু যদি অল্প করে 1 মিনিট যদি বলেন, 1 মিনিট সময় সময় দিন। ছুঁয়ে আমি অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতে হবে। দীপু ভাই এখন এসে যে কথাটি বলছেন যে রাজনৈতিক সংস্কারের দরকার নাই, খুব স্পষ্ট করে বলছেন। আমি মনে করি যে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তাইলে তো জুলাই বিপ্লবের দরকার নাই, কয়দিন পরে এসে না, বলবেন আমার যে মনে হয় যে বিপ্লবেরই দীপু দরকার ভাইকে, ছিল। জাহিদ ভাই আপনি আচ্ছা, দীপু ভাইকে না, মিসলিড জুলাই করছেন। বিপ্লবের দরকার ছিল, আমার মনে হয় দীপু ভাইকে আপনি জুলাই মিসলিড বিপ্লবের করছেন। আমি বলি দীপু ভাই বলছেন জুলাই রাজনৈতিক বিপ্লবে সংস্কারের দরকার আছে, মানুষ- কিন্তু সেটা পলিটিক্যাল পার্টিগুলিই করবে, যারা জনগণ ম্যান্ডেট দিবে করবে। তারাই করবে। আমি জুলাই না, বিপ্লবের আগে 5 না, তারিখের না, আগে উনি- যা শুনি উনি না, বলছেন- আমি সেটা বাস্তবায়ন না, করব না। আচ্ছা, আমি না, তার না, আগে উনি শুনছি এটা যে একটা ভালো নির্বাচন দরকার, সেই এর নির্বাচনটা বাইরে হওয়া উনি দরকার। আচ্ছা, জাহিদ ভাই একটু বলুন, জাহিদ ভাই একটু বলুন। এর বাইরে স্পষ্ট করে দীপু ভাই যেটা বলছেন যে রাজনৈতিক সংস্কার দরকার নেই, যে সিস্টেম আছে সেই সিস্টেমটাই চলুক। তো এই দুইটা সেন্টেন্স উনি খুব ক্লিয়ার করছেন। আমার মনে হয় যে সেটা এরপরে পলিটিক্যাল পার্টি এসে যদি কিছু করতে চায় তার কিছু দফা থাকে। তো আমি মনে করি জুলাই আন্দোলনের শেষ পর্যায়ে এসে সর্বস্তরের মানুষ যেভাবে রাজপথে নেমে এসে আন্দোলনটাকে সফল করেছিল, ছাত্ররা হয়তো শুরু করেছিল, চূড়ান্ত পর্যায়েটা শুরু করেছিল এবং সফল করেছিল। এখানে বাংলাদেশের মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল। আকাঙ্ক্ষাটা কি? সামগ্রিকভাবে শুধুমাত্র নির্বাচন না, যে মানুষ একটা পরিবর্তন চেয়েছিল, শুধুমাত্র নির্বাচনের পরিবর্তন না, আমি যতটুকু বুঝি, নতুবা মানুষের এই ব্যাপক অংশগ্রহণ দলমতের ঊর্ধ্বে উঠে এটা জুলাই এটা বিপ্লবে চাইছে শুধু শেখ জুলাই হাসিনার পতনে পতন, আর হতো না। কিছু চাইনি। আচ্ছা, পতনটা অবশ্যই মুখ্য ছিল, অফকোর্স এটা মুখ্য ছিল, এবং আশা করেছে পতন হলে পরে এই বিষয়গুলো হয়তো হবে। এখন না, আমার কিন্তু কথা জাহিদ ভাই, হলো যে এই ক্ষেত্রে কি যে দীপু সমস্ত ভাই, এখন মনে মনে জাহিদ যদি ভাই, আমার আমি অনেক প্রশ্নটা আশা করি, থাকে, জাহিদ ভাই কি প্রশ্ন করি, এটা কি জি, দীপু ভাই বলেন। ঠিক বলতেছে জি। না? জুলাই আন্দোলন 5 আগস্ট সেটা পরিণতি হওয়ার আগ পর্যন্ত রাষ্ট্র সংস্কার, জি। ফেসিবাদ, 71, 24, কোন চেতনা, কোন জায়গায়, এটা কারা কি করছে, এর কোনো কিছুকে আমরা শুনছিলাম? আমরা কি এইটা শুনছিলাম যে হাসিনাকে পলা যেতে হবে, আমরা সব মূর্তি ফুর্তি যা কিছু আছে সবকিছু ভাইগা ফেলবো, 71 টাকা কোনো কিছু চলবে না? না, কেন নয়? আমরা তো শুনেছি 31 দফা সংস্কারের কথা, আমরা তো 2017 সাল থেকে শুনেছি। বা আপনার ইয়েতে কি বলে, এটা তো 17 বিএনপি, সালে এটা তো না, বিএনপি হোক রাজনৈতিক, BNP, না এটা তো বিএনপি, সেইটা তো বিএনপি। 31 দফা কিন্তু আমার কথাটা কিন্তু শুনেন, জুলাই যে আন্দোলনের BNP র ক্ষেত্রে 31 জুলাই দফার আন্দোলনের ক্ষেত্রে তো এটার কোনো ভূমিকা ছিল না ভাই, এটা তো দীপু ভাই না, বলতে। জুলাই আন্দোলন না, আমি যেটা বলছি, যেটা 18 মাসের অন্তর্বর্তী সরকার যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আসলো, বিএনপির 31 দফার মধ্যে 17 দফা তো এখানে ইনক্লুডেড। তো আপনার এই কাজগুলো যদি একটা অন্তর্বর্তী সরকার আরো এগিয়ে দিয়ে যায়, একটা কি বলা যাবে যে এটা একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের কাছাকাছি পর্যায়ে তারা যদি নিয়ে আসা যায়, এবং যে আলোচনায় বিএনপি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে দিনের পর দিন, লাইভ টেলিকাস্ট হয়েছে, দেখেন আপত্তি থাকার কি আছে? জাহিদ ভাই, তারা বলছে, জাহিদ ভাই একটু পিছন থেকে বলেন, জাহিদ ভাই আমি বলি একটু পিছন থেকে বলেন। দীপু ভাই যে প্রশ্নটা তুলছেন সেই প্রশ্নটা হলো জুলাই আগস্টের আন্দোলনটা হয়েছিল শেখ হাসিনার পতনের জন্য 1 দফা, সেইটার মধ্যে না, তখন অন্তর্বর্তীকালীন, উনি বলছেন যে নির্বাচন আমি কথাটা বলি আসলে- প্রশ্নটা করি, অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে ডক্টর ইউনূসের ওই ম্যান্ডেট কে দিল যে সে আইসা বিএনপির 31 দফা না 18 দফা না সংস্কার এগুলি করবে বসে বসে? তাইলে আপনি গেলেন কেন? কে গেল বিএনপির কেন? এই ডক্টর ইউনূসের এই ঐকমত্য কমিশনের আলোচনায় বিএনপি গেল কেন? গিয়া তো এই কথাগুলি না, বলছে, এগুলো গিয়া তো আমরা করবো প্রতিটা না। বারই বলছে যে আমি ইলেকশন চাই। ওকে তো ইলেকশন চাই ওকে তো বলছে, আটকায় রাখা হয়েছে, ওকে তো এবং- ইলেকশনের কথা বলতে দিতেছিল না তো। আরে ইলেকশন আপনি আমার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে ফিরেছেন কয় তারিখে? 25 তারিখে জানুয়ারি। তারেক রহমান সাহেবের কথা আপনি বাদ দেন, ডক্টর মোহাম্মদ না, ইউনূস, বাদ দেন না, আপনার প্রস্তুতি ছিল কি? আমি বলি ডক্টর প্রস্তুতি ছিল আমি কিনা প্রস্তুতি নির্বাচনে? বিদেশি নিয়েও রাখতে পারি, আমার বিদেশিও থাকতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশি টেলিভিশনে সাক্ষাৎকার দিতে গিয়ে বলছে বিএনপি ছাড়া বাংলাদেশে কেউ ইলেকশন চায় না, মনে আছে আপনার?
না, সেটা উনি অনেক কথাই বলেছেন, আমি ওনার সব কথাকে সমর্থন করব সেটা না চাই না, সব কথা কিন্তু সমর্থন আমি করার মনে দরকার করি নাই। আপনি এই কথাটা না, না, justify করেন আমি না। মনে করি উনি না, বলছেন না, যে আমি আমরা মনে করি- বিএনপি ছাড়া কেউ ইলেকশন চায় না এখন, এক না, না, বছর পরে আমি বলছেন। মনে করি আওয়ামী লীগ বিরোধী শক্তিগুলা একসাথে বসে একদিন নয়, হঠাৎ করে একটা আলোচনায় ডাকছেন আপনি, এটা নিয়ে বসছি তা না, দিনের পর দিন বসে আপনারা আলোচনা করে তারা এগ্রিড হয়েছে যে আমরা এই সংস্কারগুলো করব। তাতে আপত্তির কি দেখলেন আপনি? এখানে এখানে তো আপত্তির কিছু আমি দেখি না। আজকেও বলছেন প্রধানমন্ত্রী যে আমরা জুলাই সনদে যা আছে, মানে এখনো এসে বলছেন আমরা সেগুলো বাস্তবায়ন করব। সুতরাং এই কাজগুলোর তো সমালোচনা করার কিছু আমি দেখি না। এই কাজগুলো এখন আপনি সমালোচনা এই কোথায় করা পুরোনো হচ্ছে আমি জিনিস- আপনাকে বলি। দীপু ভাই যেখানে সমালোচনাটা করতেছেন সেটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার অকারণে 18 মাস নির্বাচন হাইটা বিলম্বে দেওয়ার দিয়েছে। কারণে এবং নির্বাচনটা জি। কবে দিবে সেটা স্পষ্ট না করার কারণে, মানে সেই বিখ্যাত লন্ডন বৈঠকের আগে যেখানে ইউনূস সাহেব তারেক সাহেবের সাথে জি। দেখা করে গিয়ে তার হেদায়েত হইল, সেটা 2 মাস ওই আগে, হেদায়েতের আগে সেখানে 2 মাস আগাইছে, হ্যাঁ। সেটাতে ইলেকশন 2 মাস যাই আগাইছে, হোক ওই এপ্রিলের হেদায়েত জায়গায় হওয়ার ফেব্রুয়ারিতে আসছে। না ওইটা না না, এটা তো আমি তো বলি তো বিএনপি তো চরম ভুল করছে। এত লম্বা তার সময় তার প্রথমেই থাকা দরকার ছিল না তো। যে মানে তার আপনি 3 মাস দীপু ভাই, আমি বলি জাহিদ ভাই, নির্বাচনটা আপনি আদায় কেমনে করা। জাহিদ ভাই আপনি কেমনে জাস্টিফাই করবেন যে এই সরকারটা 18 মাস কেন থাকলো, মানে তার উদ্দেশ্য কি, এবং 18 মাসের মধ্যে সে কি করছে আসলে? 18 মাসের উদ্দেশ্য তো ইউনূস সাহেবের ভাষায় যদি আমি বলি, উনি যেটা বলছেন যে আমাদের 3টা ম্যান্ডেট আমাদেরকে দেওয়া হয়েছে এবং ছাত্ররা এটা দিয়েছে, আমি ছাত্রদের দ্বারা এবং অন্যান্য রাজনৈতিক দল এটাকে সমর্থন করেছে, কেউই তাকে অ্যাবান্ডন করে নাই, কোনো পর্যায়ে করে নাই, সবার সমর্থন নিয়ে উনি বলছেন যে আমার বিয়ে হলো ছাত্ররা মূলত, কিন্তু তার সাথে বিএনপি, জামাত, জাতীয় পার্টি নয় এনসিপি, তখনও প্রথম দিকে হয় নাই, পরবর্তীতে হয়েছে, তারাই বারবার তার সাথে কথা বলেছে, উনি তাদের সাথে পরামর্শ করেই সিদ্ধান্তগুলো নিয়েছেন, এটা আমরা বারবারই দেখেছি। জাহিদ ভাই আমি তারা আপনাকে তো বলি, ওই জাহিদ ভাই পর্যায়ে আমি কোনো আপনাকে কিছু বলি, করে নাই। জাহিদ ভাই আমি আপনাকে বলি, ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, সত্যি কথাই বলছেন, ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছেন হয়তো। 2 নাম্বার কথা হচ্ছে উনি যে বলছেন যে বিএনপি তারে ম্যান্ডেট দিয়েছে, বিএনপি তারে ম্যান্ডেট দেয় নাই। বিএনপি সেপ্টেম্বর থেকে বলতে শুরু করছে আপনি ইলেকশন দেন। অবশ্যই বলেছে, এবং ইলেকশনের যে প্রস্তুতি তো দরকার সেটা বিএনপি উনি সময় বাংলাদেশের নিয়েছেন, সবচেয়ে বড় এবং দল, এটা বিএনপি আমি- বলছে যে আপনি ইলেকশন দেন, উনি তো বিএনপি থেকে ম্যান্ডেট নেন নাই। তো বিএনপি থেকে ম্যান্ডেট না তাহলে নেওয়া মানে কি? তার ডিসেম্বরে নির্বাচন ওকে দেওয়ার না কোনো পাওয়া। কথাই ছিল না। আমার পরে কথা হলো বাকি যখন যে- করছে এবং সবচেয়ে তার শক্তি, ছাত্ররা যখন নাকি একটা তাদের শক্তিটা কমে গেছে, যখন দেখছে সমস্ত প্রতিষ্ঠানগুলো থেকে আর তারা যেতে না এবং তাদের প্রতি কোনো আর্জ নাই, তখন উনি দৌড়ে গেছেন লন্ডনে। উনার নির্বাচন না, না, দেওয়ার দীপু ভাই, কোনো ইচ্ছা আমরা এই ছিল না। কথাগুলি বলবো। সেটা- তার সেটা তো ক্যাবিনেটে দীপু ভাই, কেউ এটা- নির্বাচনের এটা কথা তুলতে পারতো না। জনাব মুসাফির এইটা আমরা- সংস্কারের সেটা নামে বলতে- সে ভাওতাবাজি দিছে, জনাব- ভাওতাবাজি না, দিয়ে না, সে এইটা আবার- লম্বা সময় ধরে ক্ষমতায় থাকার একটা চেষ্টা করছে। আমার- এটা ছাড়া আমি দেখি না। খালেদ, আমি একটা মিনিট না না সময় নেই। দীপু ভাই আপনি বলেন এই জাহিদ ভাই ক্ষমতায় বলার আসার শেষ হোক, 4 মাসের দীপু ভাই। মাথায় আজারবাইজান এখনো খালেদ দেখেন, গুগলে খুলে 89 জনকে নিয়ে তিনি গেছেন আজারবাইজানে। তাও কি সেটা একটা মানে জলবায়ু সম্মেলন? আমার কাছে মনে হয় মানে আমরা একটু জাহিদ ভাইয়ের কাছে এই জানতে চাই। ধরনের বিলাসিতা, আমরা এই একটু ধরনের অপচয়, আমরা একটু- রাষ্ট্র ক্ষমতার দীপু- অপব্যবহার। দীপু ভাই আমরা একটু জাহিদ ভাইয়ের কাছে জানতে চাই। নজিরবিহীন। জাহিদ ভাই আপনার কাছে কেন আমার কথা হলো আপনি দীপু যদি- ভাই, যে এখনকার কথাটার আনসারটা দেই, যে ডক্টর মোহাম্মদ ইউনূস আজারবাইজানে 89 জন নিয়ে গেছেন এবং বিলাসিতা, অপচয়, এগুলোর সাথে দ্বিমত করার কোনো সুযোগ নাই। অবশ্যই এগুলা বিলাসিতা এবং অপচয়, কিন্তু মাসে মাসে আমি যে গেছেন জায়গায়- হ্যাঁ, আমি তো এই সমস্ত বিষয়ের সমালোচনার সাথে আপনার সাথে আমি একমত, পুরোপুরি একমত। কিন্তু আমি যে জায়গাটায় দীপু ভাইয়ের সাথে দ্বিমত পোষণ করি, যে সংস্কার নিয়ে দীপু ভাই 2টা জিনিস পিন পয়েন্টেড করছেন, যে আন্দোলনের সময় তো এগুলো দাবি উচ্চারিত হয় নাই, তাইলে এগুলোতে কেন আসলাম? এখন আন্দোলনের সময় উচ্চারিত হয় নাই, পরবর্তীতে এসে আপনারা সবাই এগ্রিড হয়ে যদি এটা দাবি উচ্চারণ করে এবং তারা দিনের পর দিন আলোচনা করে একটা সিদ্ধান্তে আসে, তাহলে আমি আপত্তি করার কি আছে এখানে? ওকে, এটা ওকে, জাহিদ ভাই, নাম্বার আপনি টু মধ্যে পড়ছে, রাজনৈতিক দীপু ভাই, দল। দীপু ভাই, আমি আসবো আপনার কাছে। দীপু ভাই, আমি আপনি আপনার দেখেন কাছে যে জাহিদ বিএনপি ভাই, ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল, বিএনপি ডিসেম্বরে চেয়েছিল, এটা সেটা ভুল করছে। 12 তারিখে তাদের হয়েছে। উচিত ছিল এই 3 যে মাস বা 4 মাস 6 মাসের মধ্যে নির্বাচনটা আদায় করা। তারপরে না, এখন কথা হলো যে 42 দিন পরে নির্বাচন হয়ে যাওয়ার কারণে মহাভারত অশুদ্ধ হয়ে যায় নাই। এখানে এমন কিছু হয়ে যায় নাই যে 42 দিন পরে নির্বাচন দেওয়ার কারণে কোন একটা কারো আচ্ছা, বিশাল একটা আচ্ছা, জাহিদ ভাই, আমরা আগাই। ডক্টর জাহিদ ভাই, আমরা ইউনূসের আগাই। তো জন্মই হয় নাই। জাহিদ ভাই, আমরা আগাই। কোন জাহিদ ভাই, আমরা আগাই। তারা রেগুলার না, করবে, বন্দর চুক্তি দীপু ভাই, করবে, আমরা- এটা করবে, সেটা করবে, দীপু ভাই, অবশ্যই আমরা- ছিল। দীপু ভাই, আমরা দুইটা কথা সেগুলো নিয়ে একসাথে বললে হবে সমালোচনা না। তো আছেই, অবশ্যই। জাহিদ ভাই, আমি বলি, সুপ্রিম কোর্টের একটা জাহিদ ভাই, আমার প্রশ্ন রেজলিউশন করতে তিনি দেন। আসছেন খুব জাহিদ ভাই, দ্রুত আমার প্রশ্ন সময়ের করতে মধ্যে দেন। দীপু ভাই, দীপু শাসনতান্ত্রিক ভাই, পথে দেশকে আগায় দিবে, এটাই ছিল তার দায়িত্ব। দীপু ভাই, তিনি তা দেননি। দীপু ভাই, আমি জাহিদ ভাইকে প্রশ্ন করতে দেন। জাহিদ ভাই, আমি কিন্তু আচ্ছা, ঠিক আছে। 18 মাস ইউনূস সরকার থাকার আপনি যেগুলি বলছেন, আমি রাজনৈতিক সংস্কার চাই, আমি মনে করি বাংলাদেশে আপনি যেগুলি বলছেন সেগুলির সাথে আমার কোনো দ্বিমত নাই, কিন্তু আমি 18 মাস ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দায়িত্বে থাকার কোনো পজিটিভ দিক আমি দেখি না। উনারা গা জোয়ারি কইরা ক্রিকেট খেলাটাতে যাইতে বন্ধ করছে, এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এইসব এগুলো হচ্ছে ফাত্রামি। আমি এগুলিকে ফাত্রামি বলবো। ডক্টর মোহাম্মদ ইউনূসের আসিফ নজরুলের ফাত্রামি। নানা সমালোচনা হতে পারে, ব্যক্তিগত পুরা opinion সবগুলি আপনার কাজ একটা আপনি থাকতে পারে, দেখেন, আমার একটা সবগুলি থাকতে কাজ। পারে, এটা আমি থাকে। বলি কিন্তু যেগুলো জাহিদ ভাই, ভালো হয়েছে জাহিদ ভাই, সেগুলোকে আমরা ভালো বলি, জাহিদ ভাই, খারাপগুলোকে খারাপ বলি। জাহিদ ভাই, আপনি খারাপগুলি বলেন, জাহিদ ভাই, আমি খারাপগুলি বলি, জাহিদ ভাই, আমি আবার বলি, আপনি- জাহিদ ভাই, আমি বলি, এই যে একটা বাণিজ্য চুক্তি চাপাই দিছে জাহিদ ভাই, আপনি বলি, আপনি না, না, কোনোদিন আপনি দেখছেন ইউনূস একটা কিংবা খালেদা জিয়া, আপনি আমার কথাটা খেয়াল করেন। আমি যেটা বারবার বলতে চাচ্ছি, মনে করেন ওই সময় ডক্টর ইউনূস ক্ষমতায় ছিলেন, কিংবা অন্য কেউ ছিল,
ইউনূস সাহেব ক্ষমতায় থেকে বাড়তি কি করেছে সেটা বলছি না, কিন্তু আমি শুধুমাত্র আপনাকে ওই জায়গায় পিন পয়েন্টেড করতে চাচ্ছি যে সংস্কার নিয়ে যতটুকু কাজ অগ্রগতি হয়েছে এবং এটা যদি বাস্তবায়িত হয়, আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের পার্লামেন্টে, বাংলাদেশের প্রশাসনের সর্বত্র ব্যাপক একটা পরিবর্তন আসবে, এবং যেটা মানুষ চায় বলে আমার দৃঢ় বিশ্বাস। জাহিদ ভাই, আপনি আমার সাথে একটু জাহিদ ভাই, আপনি আমার সাথে একমত হয়েছে। জাহিদ ভাই, আপনি আমি আমার বারবার এই কথাটা বলছি। জাহিদ ভাই, আমার একটু আপনি point বুঝায় বলে বলেন তো। দিন। জাহিদ ভাই, আপনি আমার একটু জি। বুঝায় বলেন, যদি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সময় আমি দেখতাম যে অফিস আদালতের কার্যক্রম পরিচালনায় কোনো একটু তফাৎ হইছে, আমার বন্ধুরা তো চেয়ারে বসে কেন বিচার বিভাগের ক্ষেত্রে ওনারা কিচ্ছু পরিবর্তন হয় না। বিচার বিভাগের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস বলে দিছে আওয়ামী লীগের ওই লোকের বিরুদ্ধে মামলা হবে, হাজার হাজার লোকের মধ্যে মামলা হয়েছে। না সেটা তো ভাই, প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে খুনের মামলা হয় নাকি? আলাদা করে খুনের মামলা হয়? এটা আলাদা করে, এটা তো স্টেপ আগাই ছিল। কি আছে? আপনি 133টা যে অধ্যাদেশ করা হয়েছিল, কোন 133টার মধ্যে তো ইউনূস সরকারের সময়ে হ্যাঁ। 133টা মূল অধ্যাদেশ করা হয়েছিল, এগুলো তো আপনি অ্যাকসেপ্ট করছেন। তো এগুলো দিয়ে কয়েকটা হাতে গোনা কয়েকটা অর্ডিন্যান্স হলো শুধুমাত্র। আরে আপনি অর্ডিন্যান্সের অধ্যাদেশ, জাহিদ ভাই, আমি একটা মূর্খ লোক, আমার অর্ডিন্যান্সের অধ্যাদেশ কোন কেন? আমি আপনি বিচার বিভাগ দিয়ে কথা আসেন, জাহিদ ভাই, বিচার বিভাগ দিয়ে কথা আসেন। আপনি কইছেন বিচার বিভাগ স্বাধীন হইছে, ন্যায় বিচারক প্রতিষ্ঠিত হইছে। তো ন্যায় বিচারক প্রতিষ্ঠিত হইলে স্বাধীন হইছে এটা বলি নাই। আপনি কি বলছেন, বেটার হইছে? আপনি বলছেন বেটার হইছে। আমি বলছি এটার প্রক্রিয়াটা শুরু হয়েছিল। আপনি জানেন যে অর্ডিন্যান্স গুলো অ্যাপ্রুভ হলো না, বিচার বিভাগের সাথে রিলেটেড, সেটা যে অ্যাপ্রুভ হলো না, না হওয়ার কারণে অধ্যাদেশগুলো যে আইনে পরিণত হলো না, যে কারণে আবার সচিবালয়ে আবার আপনি ব্যাগিয়ারে বলেন। আমি আপনাদের বলি, আবার ব্যাগিয়ারে চলে গেলেন। না এটার জন্য ব্যাগিয়ারে যায় না। জাহিদ ভাই, আমি বলি ব্যাগিয়ারে কেন গেছে। বিচারপতি এবিএম খায়রুল হক তার নিজের রায় টেম্পারিং করছে। বিচারপতি এবিএম খায়রুল হক শর্ট রায়ের আর লং রায়ের মধ্যে তফাৎ আছে, ডিটেইল রায়ের মধ্যে আগের ঘটনা, ডিটেইল রায়ের মধ্যে তফাৎ আছে, কিন্তু তার বিরুদ্ধে হচ্ছে হত্যা মামলা। অফকোর্স এইটা হইছে এটার সাথে অধ্যাদেশের কোনো সম্পর্ক নাই, এটার সাথে অধ্যাদেশের কোনো সম্পর্ক নাই। এইটা শেখ হাসিনা ইউনূস, আপনি কোথায় একমত হইলেন? আপনি এটা কোন না কেন? আপনার না আমি বারবার বলছি যে মামলাগুলো যেভাবে হয়েছে, যে প্রক্রিয়া হয়েছে, আপনি করছেন 100 কোটি টাকা দুর্নীতি, আপনার নামে হয়ে গেছে হত্যা মামলা। অবশ্যই এগুলো ঠিক হয় নাই। এই যে মামলাগুলোর কথা আপনি শুরুতে তুলছিলেন, এটা আমি কিন্তু শুরুতে এই কথাটা বারবার বলছি, আপনার এটার সাথে আমি একমত যে মামলাগুলো যে ধরেন অধ্যাদেশ সংস্কার হয়েছে, তাহলে কি মানুষের মিথ্যা মামলা হইতো না? না অধ্যাদেশ আপনি মাজদার হোসেন মামলার রেফারেন্সে আপনি যেখানে আপনারা প্রসিড করছিলেন, আপনি যেভাবে আগাচ্ছিলেন, সেই প্রক্রিয়াটা আবার আটকে গেছে। আপনি বিচারক নিয়োগের ক্ষেত্রে না, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম থেকেই, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার প্রথম থেকেই শেখ হাসিনা সরকার যেরকম রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি আগ্রাসী মনোভাব নিয়ে সবকিছু দখল করতে চাইছে, কুকিগত করতে চাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম থেকে একই জিনিস করছে। ঠিক অ্যাবসলিউটলি একই জিনিস করছে। আমি আপনাকে বলি অ্যাবসলিউটলি পিক এন্ড চুজ করছে। ভাই আমি আপনাকে বলি, জাহিদ ভাই, আপনি আমাকে কারেক্ট করেন ইফ আই এম রং। জাহিদ ভাই, আপনি কারেক্ট করেন ইফ আই এম রং। আপনি দেখেন 10 জন ব্যবসায়ীর মধ্যে 3 জন আওয়ামী পন্থী, এই জন্য তারা জেলে। বাকি 7 জন কেউ শেখ হাসিনার জন্য মরে যেতে চাইছে, কেউ শেখ হাসিনার সাথে কবরে গিয়ে শুইতে চাইছে, কেউ এটা করতে চাইছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সেই পত্রিকারে যে ভালো কইছে তার 21 পুরস্কার দিছে। এখন এসে এটা 4 মাসের ভিতরে ওইগুলো হলো না কেন? কোনগুলো কি হবে এই প্রশ্ন যদি কেউ বলে যে এই যে 3 জনকে উনি ডক্টর মোহাম্মদ ইউনূস একরকম রেখে গেছে, 7 জনকে সুবিধা দিয়ে গেছে, বিএনপি তো একটা সুবিধাবাদী রাজনীতি করে। বিএনপি এগুলি কেন করবে? বিএনপি এর পলিটিক্স করে বাংলাদেশে খাইতে হবে। বিএনপি পলিটিক্স করে, বিএনপি জামাতের সাথে আলাপ করবে, দেশ চালাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস কিছু নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস এগুলি কেন করবে? না সেইটার জন্যই তো পরিবর্তনের কথা মানুষ বলছে, সংস্কারের কথা মানুষ বলছে। আপনি দেখেন পার্লামেন্টে যদি আর্টিকেল 70 সংশোধনের জন্য আপনারা সিদ্ধান্ত নিয়েছে, সব পার্টিগুলো এক হয়ে যদি আর্টিকেল 70 সংশোধন হয়, কিছুটা হলেও আপনার পরিবর্তন আসবে, কিছুটা হলো ইমপ্যাক্ট হবে। আর্টিকেল 70 এর সাথে যাই ভাই, আমি বলি আর্টিকেল 70 এর সাথে পার্লামেন্ট প্রসিডিংস এর দ্রুততম সম্পর্ক। আপনাকে বলছে আপনি ভোট দিতে পারবেন, আপনি পার্টির সমালোচনা করতে পারবেন, আপনারা বলছে তো আর্টিকেল 70 দিয়ে তো আপনি ওই বার দেয় নাই, আপনি পার্টির সমালোচনা করেন না পার্টির সমালোচনা করতে পারবেন না বলে নাই, কিন্তু ডিসিশন খালি ভোট দিতে পার, খালি ভোট দিতে পার। আপনি কোন আইনে সমালোচনা করতে পারবেন এটাতে বার আছে, আর্টিকেল 70 তে নাই। না সেটা নাই কিন্তু সমালোচনা করবেন কি? না আপনি সমালোচনা করে তারপরে যদি আপনি আলটিমেটলি এটাকে আটকাতে না পারেন, এই ভোটের মাধ্যমে তো আপনি আটকাবেন কি আটকাবেন না, ওই আইনটা ভালো কি মন্দ শুধু আইন না, অন্য যে কোনো বিষয়ে। আচ্ছা, এটা আমি একটা এক্সাম্পল দিলাম আর্টিকেল 70। আপনি যদি বলেন যে প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর হবে, এটা তো বিএনপি রাজি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনবে। আমার মনে হয় এই সংস্কারের ব্যাপারে, আমার মনে হয় এই সংস্কারের ব্যাপারে ঠিকই করছেন আপনি। একটু দিবু ভাই আপনার কাছে আসি, আমি বিশেষ করে অর্থনৈতিক সংস্কারের কথা বলবো। আইন শৃঙ্খলা নিয়ে আপনার একটা কথা বলি, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি শুরুতেই বলছি যে এটা এখন একটা ভয়াবহ অবস্থার আছে, এটার পরিবর্তন দরকার। এটা কিন্তু আমি আমার প্রথম অংশে এটা নিয়ে কিছু বলি নাই। এটার আইন শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা, এখন সর্বোচ্চ সমালোচনা এই মুহূর্তে আমি এটাই বলছি, এবং এটার পরিবর্তন দরকার। এটার উন্নতি বলতে দৃশ্যমান কোনো উন্নতি হয়নি। আমি অর্থনৈতিক সংস্কারের কথা বলি দিবু ভাই, আপনি যদি আমরা একটু পিন পয়েন্ট করে যদি একটু অর্থনৈতিক সংস্কারের কথা বলি, যে
আওয়ামী লীগের সময়ে সবচেয়ে বেশি ধ্বংস করা হয়েছিল হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক খাত, ব্যাংকিং খাত। সেই ব্যাংকিং খাত এবং অর্থনৈতিক খাতের মধ্যে থেকে আসলে এটা একদম মানে খাদের কিনারায় যাওয়াটাকে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এটাকে থামাইতে চেষ্টা করছে, অনেক ক্ষেত্রে থামাইছেও। এবং ব্যাংকিং খাতে অনেকগুলি সংস্কারের প্রস্তাব করা হয়েছে, এবং যাতে এই এসালমের মতো দুর্বৃত্তরা আইসা আবার নতুন করে এগুলি না করতে পারে এইটার চেষ্টাও করছে। এক্সকিউজ মি, এখন ঘটনা হইতেছে বিএনপি আইসা, দেখেন বিএনপি উনাদের নিরাপত্তা উপদেষ্টাকে পররাষ্ট্রমন্ত্রী করতে পারে, বিডার চেয়ারম্যানকে বিডার চেয়ারম্যান রেখে দিতে পারে, অ্যাটর্নি জেনারেলকে আইনমন্ত্রী করতে পারে, কিন্তু প্রথমে আইসা কি করতে হবে? বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চেঞ্জ করতে হবে। এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চেঞ্জ করতে হবে। ব্যাংকিং খাতে যে সংস্কারের যেটুকু আগাই ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপি সরকার আইসা তার প্রধান দায়িত্ব হইল যাতে সেটা থেকে আবার পেছানো, আবারও পুরনো শেয়ার হোল্ডাররা এটা করতে পারবে, এটার মধ্যে থেকে এটা নেওয়া। এটার কি ব্যাখ্যা? এবং এটা যদি আমি 3 মাসের মধ্যে যদি আমি নির্বাচন দিতাম, বিএনপি তো আরো বেশি করে এটা লুটাপুটা নিত। না, সেটা কি হইতো সেটা আমি এখনই নিতেছি, যেহেতু এখনকার নেওয়াটা ব্যাখ্যা দেন। না এখন না, এখন যেটা হচ্ছে যেটা সেই ধারাবাহিকতাটার পরিবর্তনটা হয়নি, এটা সত্য। এবং যেইগুলি পরিবর্তনটার ফলে এখনো পর্যন্ত আমি এই সমীকরণ আসা ঠিক হবে না যে না সব শেষ হয়ে গেছে। বরং আমি বলবো যে গত 15 বছর 18 মাসের যেই ধস, বিভিন্ন ক্ষেত্রে যে বিশৃঙ্খলা, কোনো ক্ষেত্রে শৃঙ্খলা নেই। আইন শৃঙ্খলার কথা যেমন বলা হচ্ছে, আইন শৃঙ্খলার সাথে অর্থনীতিরও একটা সংযোগ আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যেই ভয়ঙ্কর আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেই মব কালচার ইউনূসের আমলে শুরু হয়েছে, সেই জায়গা থেকে এখন পুরোপুরি বের হয়নি। কিন্তু আমি মনে করি যদি ইউনূস শাসনের সাথে এই 4 মাসের শাসন তুলনা করা হয়, আমি মনে করবো যে অনেক অনেক ভালো। কারণ ওই ধরনের 100-র উপরে মাজার ভাঙা হয়েছে, নুরুল পাগলাকে একেবারে কবর থেকে উঠায় নিয়ে পোড়ানো হয়েছে। সেই জায়গা থেকে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। অর্থনৈতিক পরিস্থিতির ব্যাপারে আপনার সাথে আমি একমত যে অর্থনৈতিক পরিস্থিতির সেই কাঙ্ক্ষিত পরিবর্তনগুলো হয়নি। তবে ব্যাংকিং খাতের যেই জিনিসটা করা হয়েছিল সেই জায়গা থেকে গভর্নমেন্ট আবার ব্যাক করছে, ফলে পুরনো মালিকরা আর ফিরে আসতে পারবে না। সেটা এই সম্প্রতি এটা আবার ইন্ট্রোডিউস হয়েছে। তবে এখনো দেখা দরকার যে ব্যাংকিং খাতের বিশৃঙ্খলা তো অনেক। ব্যাংকিং খাতটা নিয়ে এখন পার্লামেন্টে আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন যে আমি যখন ইসলামী ব্যাংক নিয়ে কথা বলি তখন ওই পারে যারা থাকে মনে হয় যেন পরিচালনা বোর্ডের সদস্যরা। তাহলে এইভাবে রাজনীতিকরণ না মানে এই কথাটা কি বুঝাইলেন? কিন্তু দিব আমি কথা দিয়ে কিন্তু সালাউদ্দিন সাহেবের কথাও বুঝি নাই, আপনার কথাও বুঝি নাই। মানে আমার মানে এখন যদি বিএনপির কোনো মন্ত্রীর মালিকানাধীন একটা বিল্ডিং নিয়ে যদি কথা হয় এবং সেটা দিয়ে যদি তার বন্ধুরা তার ইয়ারা যদি কথা বলে, ধরেন মীর কাসেম আলী সাহেব ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করার উদ্যোক্তাদের অন্যতম একজন, মীর কাসেম আলী সাহেব জামাতে ইসলামীরও একজন আমি বলবো শীর্ষস্থানীয় নেতা ছিলেন। তাকে তো তার হয়ে যদি তার ছেলে কথা বলে, তার অন্যান্য সঙ্গী সাথীরা কথা বলে, তো সেইটার ক্ষেত্রে সালাউদ্দিন সাহেব কি বুঝতে চাইলেন যে মানে এটা উনি বলতে চাচ্ছেন যে যেমন ইসলামী ব্যাংকের যে চেয়ারম্যান দেয়া হলো বাংলাদেশ ব্যাংক থেকে, মানলো না, গ্রাহকের নাম দিয়ে যে ব্যানারে যে আন্দোলনগুলো হলো সেটাকে সরকার বলছে যে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংক থেকে যে দেওয়া হয়েছে তাকে আপনিও চিনেন আমিও চিনি, এই লোকের ইসলামী ব্যাংকের চেয়ারম্যান দেওয়ার মানেটা কি? এবং এই কথা বলার মানে কি যে পুরনো যারা শেয়ার হোল্ডার আছেন এখন নামে বেনামে 22টা 23টা প্রতিষ্ঠান দিয়া এস আলম এই প্রতিষ্ঠানের 80% কিনে নিয়ে গেছে, এবং কেমনে কিনে নিয়ে গেছে সেইটাও আমরা কম আর বেশি এটা আমরা শুনছি ডিজিএফ এর এটা দিয়া। এইটার ক্ষেত্রে সরকার কোথায় ইন্টারভেন কইরা যাদের ব্যাংক তাদের কাছে ফেরত দিবে তা নিয়ে না নিয়ে এটা নিয়ে ঠাট্টা তামাশা হাসি, সালাউদ্দিন সাহেবের কথা শুনলেই মনে হয় যে মানে কি এক মানে নতুন গোপাল ভাড় আসছে। মানে আমি খালেদ আমি যেটা বলতে চাচ্ছি যে এই ব্যাংকগুলো নিয়ে যেভাবে আলোচনাগুলো হচ্ছে তাতে মনে হচ্ছে যে এটা হচ্ছে জামাত ইসলামীর ব্যাংক, কিন্তু এটা তো মানুষের ব্যাংক, মানুষের ব্যাংক হিসেবে আলোচনা হচ্ছে না। মানে এমন একটা পর্যায়ে আলোচনার কারণে আমি বলছি পুরো ব্যাংকিং খাতের অবস্থা বোঝা যায় যে জামাতে মানে ইসলামী ব্যাংকের যে দশা, তাহলে এইরকম ব্যাংক অন্যান্য আরো আছে এবং সেইগুলি ক্রমেই ধসে যাচ্ছে। সেই জায়গা থেকে উত্তরণটা ঘটেনি। আমি তো একমত যে ব্যাংকিং খাতে কাঙ্ক্ষিত পরিবর্তনটা হয়নি। তবে আপনি তো তৎসম ভাষা ব্যবহার করে শুদ্ধ ভাষা কইতেছেন দিবু ভাই। আমি দেখতে পাচ্ছি আওয়ামী লীগ যেই পথে চুরি করছে, বিএনপি এই পথে চুরি করার জন্য জায়গা প্রতিষ্ঠিত করতেছে, অথবা আমি জানি না, আমি এত বিশেষজ্ঞ না, এখনই চুরি করাটা শুরু করে দিছে। এটা আগাম বলা যাবে না, কিছু ঘটনা ঘটার পরে আমরা বলতে পারবো। আমি যদি আগের থেকে বলি তারা কোন পলিসিতে জায়গা তৈরি করতেছেন ভাই, আপনি তো চুরির জায়গা তৈরি করতেছেন। আমি সেই পলিসিটা নিয়ে যেমন গভর্নর নিয়ে বিতর্ক আছে, সত্য, ঠিক আছে, কিন্তু এখন পর্যন্ত তো দেখা যাচ্ছে যে না সে ভালো করছে। এখন কিন্তু সেই বিতর্কটা নাই। ইসলামী ব্যাংক বা অন্যান্য ব্যাংক নিয়ে সরকারের কি পলিসি আমি এখনই বলতে পারি যে এইটা তো খারাপ হচ্ছে, মানে হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আগেই বলে এটাকে বিতর্কের মধ্যে আমি ফেলাতে চাই না। কারণ ব্যাংকিং খাত খুবই স্পর্শকাতর বিষয়। এই বিষয়গুলো নিয়ে পার্লামেন্টের আলোচনাটাও আমি পছন্দ করি নাই। কারণ যেভাবে বলা হয়েছে 22,000 কোটি টাকা নির্বাচনী কাজে ব্যবহার হয়েছে, তাহলে কি অবস্থা দাঁড়ায়?
একটা ব্যাংক কেন এইভাবে ব্যবহার হবে? তাহলে অন্যরা বলবে যে অমুক ব্যাংক এই বিএনপি কে পয়সা দিছে, অমুক ব্যাংক এনসিপি কে পয়সা দিছে। এইগুলোর মধ্য দিয়ে যে একটা মানে এখনো পর্যন্ত অস্থিরতা। ইসলামী ব্যাংকের যে ভলিউম, দীপু ভাই, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে বা মালিকানা বা উদ্যোক্তাদের মধ্যে যারা থাকবে তারা এটাকে ব্যবহার করতে গেলে এই ভলিউমটা এরকমই হওয়ার কথা। হাওয়েভার আপনি এটা বলতেছেন যে ব্যাংকিং ব্যবস্থায় কাঠামোতে আপনি এখন পর্যন্ত এরকম কিছু দেখেন নাই যেটাতে আপনার কাছে মনে হইতেছে যে চুরি বাটপারি এগুলি শুরু করছে বিএনপি সরকার? আমার কাছে কেন এখনো দৃশ্যমান হয়নি। আচ্ছা, দৃশ্যমান হয়তো সেটা আরেকটু সময় লাগবে। আমরা এখন এই যেমন ইউনূস সরকারের 18 মাস কাটাইছে বলে আমরা কিন্তু এখন আলোচনা করতে পারতেছি। এটা কিন্তু 3 মাসের মাথায় কিন্তু আমরা আলোচনা করতে পারিনি। আমরা তখন প্রশংসা করতাম প্রতিটা পদক্ষেপ। আমার মনে মোরলেস ইউনূস সাহেবের ক্ষেত্রে আমরা সময় তাকে কমই দিছি, আমরা 2-3 মাসের মধ্যে এই আলোচনা শুরু করছিলাম। আমি না ইউনূস সাহেবের সমালোচনা শুরু হয়েছে 6 মাস 7 মাস পর। না, আমার কাছে মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আমার স্পষ্ট মনে আছে, কারণ এগুলির ফুটপ্রিন্ট আছে। আমার কাছে স্পষ্ট মনে আছে যে আমি 1 মাসের মধ্যে বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আমার সরকার না, বিকজ উনি নির্বাচন ব্যাপকভাবে হয়নি না খালেদ। হ্যাঁ, সেটা তো উচিত ছিল। আমি বারবার বললাম যে সুপ্রিম কোর্টের এরকম রেফারেন্স নিয়ে দ্রুত বেগে শাসনতান্ত্রিক পথে দেশকে পরিচালনা, কারণ এটা তো ভাই বিপ্লব হয়নি। এটা বিপ্লব হলে বিপ্লবীরা ক্ষমতা দখল করতো, সরকার তাদের হতো। কারা তারা যারা উপদেষ্টা পরিষদে আসছে তারা কি বিপ্লব করছে? বিপ্লব করে নাই, অথচ তারা এসে বসলো। তার মানে এটা তারা এরকম শখ করে বসে নাই দীপু ভাই। এই যে আমরা সবকিছু এখন ইউনূস সাহেবের উপরে চাপাইতে চাই, তারা কিন্তু শখ করে এসে বসে নাই। একটা বিশেষ পরিস্থিতিতে এক ধরনের আন্তর্জাতিক লেজিটিমেসির জন্য আমরা কিন্তু ইউনূস সাহেবকে এবং তার পরিবারকে অনুরোধ করে আমরা আসছিলাম, ওনারা কিন্তু শখ করে আসে নাই। ঠিক আছে খালেদ, বসানোটা তো আমি আপত্তি করছি না, কিন্তু প্রথম দিন জাতির উদ্দেশ্যে ভাষণে তার একটা টাইম ফ্রেম দেওয়া দরকার ছিল, যে আমি যেমন সুশীলা কার্কি দিয়েছিল তেমনি আমি প্রত্যাশা করছিলাম উনি একটা বলবে যে 5 মাস বা 6 মাস আমাদের হইতে পারে এই অর্থনৈতিক এবং রাজনৈতিক। কিন্তু এর মধ্যে উনি যে নানান রকম কর্মসূচি আনতে এমন অবস্থা যে উনি বিদায় নেওয়ার 3 দিন আগে আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি শুরু করে চলেছে। সেটা বিএনপি জিজ্ঞেস করেই করছে, বিএনপি জামাতে জিজ্ঞেস করেই করছে। আপনি জিজ্ঞেস করেন যাই করুক না কেন, বিএনপি এই লোককে পুরস্কার দেয়া মন্ত্রী বানাইছে, আর জামাত এটা নিয়ে কোনো বিরোধিতাই করে না। এমনকি জাহেদ চৌধুরী ভাইও এটারে খুব ভালোই কয়, তো এটা তো ভালো জিনিসই করছে। জাহেদ ভাই, আমি দীপু ভাইয়ের আলোচনা শুনে আমার কাছে বারবার এটা মনে হচ্ছিল যে আমরা এই ইউনূস সরকারকে সমালোচনা করতে গিয়ে হাসিনাকে হারিয়ে ফেলছি, এই 17 বছর স্বৈর শাসনকে চাপা দিয়ে দিচ্ছি মাটির নিচে। এইটা আপনি জুলাইয়ের শক্তি, জুলাইকে সমর্থন করা আমরা কিংবা খালেদ মহিউদ্দিন, আমরা প্রত্যেকে বারবার এই দাবিটা করছি, কিন্তু বাস্তবে হচ্ছে কি আপনি দেখেন, এই শেখ হাসিনার দুর্নীতি, অন্যায়, অত্যাচার, অবিচার, খুন, গুম যত ঘটনা আছে সেগুলো চাপা পড়ে আপনারা, বিশেষ করে দীপু ভাইয়ের কথা আমি বলছি, যেভাবে ইউনূস সরকারের আমরা সমালোচনায় মেতে উঠছে, হাসিনার পিছনে পড়ে যাচ্ছে। তো এইটা কেন হচ্ছে আমার বারবার আমরা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বাংলাদেশের ক্ষমতায় আসছেন, সেটা আমাদের সবারই চাওয়া ছিল। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনূস তার সরকারের সবাইকেই রাখতে চেয়েছিলেন, আমারে সহ। আমি এটা প্রকাশ্যেই বললাম, কারণ এটা আপনি চেক করতে পারেন, উপদেষ্টারাও আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসরাও আছে, উনি কিন্তু একটা সরকার করতে চাইছিলেন, তাকেই দায়িত্বটা দেওয়া হয়েছিল যাতে আমাদের আর হাসিনা নিয়ে পড়ে থাকতে না হয়। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের অকাজ কুকাজ নিয়ে আমরা কথা বলবো না, কারণ হাসিনা এর আগে অকাজ কুকাজ করে রেখেছে। এইটা কিন্তু যদি আমরা সরকারের সমালোচনা করি তখন কি এই প্রশ্নটা আসবে যে আমরা আলোচনা করছি? আমার আর্গুমেন্টটা হলো যে আপনি ইউনূস সরকারের যে কথা সমালোচনা করতেছেন, যে কেন ডিসেম্বরে বিএনপি তো ডিসেম্বরে চাইছিল, কেন 42 দিন পর নির্বাচন দিল? এটা তার অন্য ডিসেম্বরে নির্বাচন চাওয়ার আগে আরো 7 বার নির্বাচন চাইছিল। জাহিদ ভাই, এইটা বলে সত্য অপলাপ করা হয়। বিএনপি নির্বাচন আরো 7 বার আগে চাইছিল। আপনার মনে থাকবে বিএনপি নির্বাচন চাইছিল, এবং তাদের কর্মসূচিও তারা ডিক্লেয়ার করছিল। বিএনপি আদৌ নিজে প্রস্তুত ছিল? এই প্রশ্নগুলো বিএনপি প্রস্তুতি তো আপনার দেখার দরকার নাই, আপনার নির্বাচন আপনি দিবেন। বিএনপি প্রস্তুতি আপনি কি করবেন? কেন আপনি একজন সাংবাদিক হিসেবে সেটাও দেখবেন। কোনটা? না তাহলে তো ওরা দাবি, ওরা তো কর্মসূচি দিয়েছিল নির্বাচনের দাবিতে। আসলে তারা কতটা পর্যন্ত ঠিক আছে দিয়েছিল? না তারা না, ঠিক আছে, আমি এটা মানলাম, কিন্তু আমার কথা হলো যে এই মুহূর্তে আলোচনার প্রায়োরিটিটা কি? ইউনূসের এই কয়েকদিন পরে নির্বাচন দিয়ে দেওয়া, সংস্কার প্রস্তাবগুলোকে আগাই দিয়ে দেওয়া, এগুলোই কি তারা অপরাধ? আপনি অন্য সমালোচনাগুলো করেন, সুনির্দিষ্ট সমালোচনাগুলো করেন। আচ্ছা, যাই হোক, আর আমি আগের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে যেটা বলছিলাম, এখানে একটা সেন্টেন্স অ্যাড করতে চাই যে না, আমি ওটাই বলতে চাচ্ছি যে গুম খুনের যে ঘটনাগুলো ছিল সেইটা থেকে এই মুহূর্তে বাংলাদেশ মুক্ত আছে মোটামুটি। মানে গুম খুনের ঘটনাগুলো নাই এবং হেফাজতে মৃত্যুর ঘটনাগুলো নাই। হাসিনার আমলের চেয়ে এটা একটা
মেজর না, কিন্তু 18 মাসে কিন্তু আতঙ্ক ছিল, মব কালচারের মতো আচ্ছা, আতঙ্ক ছিল। আমরা পাশাপাশি কথা বলি, অবশ্যই আমরা পাশাপাশি কথা বলি। জাহিদ ভাই, যে বাহিনী- জাহিদ ভাই, আপনি আমার প্রশ্নটা একটু জবাব দেন। জাহিদ ভাই, আপনি জি, একটু আমার please, প্রশ্ন জবাব দেন। please. আপনারা এইভাবে মানে পাশাপাশি আলোচনা করতে থাকলে এটা মুশকিল। আমাদের দর্শকরা এরকম বলতেছেন, মিস্টারিয়াস জেনজি, খালেদ মহিউদ্দিন ও মুসা ফিরোজ, তোদের মতো জুলাই জঙ্গিরা বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছে। দেশের সার্বভৌমত্ব হুমকির পাশাপাশি অর্থনৈতিক ধ্বংসের পিছনে তোরাই দায়ী। আওয়ামী লীগ সরকার উৎখাতে তোরা ডলার খেয়েছিলি। এইগুলি আওয়ামী লীগের লোকজন এগুলি মনে করে যে তাদের কোনো দোষ নাই, খালি হচ্ছে যে ডলার খায় খায় আমরা হচ্ছে তাদের বিরুদ্ধে কথা বলছি। হাওয়েভার আমি যেটা বলতে আপনারা চাই বেশি যে- popular আমি এই বলছি জন্য। যে আমি একটু মিডিয়াতে আসি। আপনি একটু দেখছেন যে জনাব হাসনাত আব্দুল্লাহ সংসদে একটি গ্রুপের বিরুদ্ধে, আমি বলি বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে কথা বলার কারণে, এবং বসুন্ধরা গ্রুপের মধ্যে তার বিরুদ্ধে 5টি পত্রিকা 99টি নিউজ করেছে, এরকম একটা খবর আমরা আবার ডিসেন্টের মাধ্যমে আমরা এটা দেখলাম যে 99টা খবর করেছে, এর মধ্যে কালের কণ্ঠ সবচেয়ে বেশি করেছে, এবং এই খবরগুলি বেশিরভাগই উমুকে বলেছে, তুমুকে বলেছে এটা করে। আপনি এই ব্যাপারটাকে আসলে কি হয় দেখেন? মানে আমি দেখা বলতে আমি যেটা বুঝতেছি যে আপনি একজন প্রভাবশালী পত্রিকার প্রভাবশালী ব্যবস্থাপনা সম্পাদক। এখন কোনো একজন সংসদ সদস্য বা কোনো একজন প্রাইভেট পার্সন তার আপনার বিরুদ্ধে বা আপনি যেখান থেকে ইনভেস্টমেন্ট আনছেন সেটার বিরুদ্ধে আপনি কথা বললে কি আপনার এইটা মুখোমুখি হইতে হবে এবং এইটার কি কোনো বিচার নাই? মজার ব্যাপার হলো, আমি একটু প্রশ্নটা আর একটু যোগ করি, আমার কাছে কিন্তু একটু আশ্চর্য এবং অবাক লাগে যে এনসিপি সবকিছু নিয়ে কথা বলে, এই এনসিপিকেও আমি দেখতেছি না এই ব্যাপারে একটা স্পষ্ট ভূমিকা রাখতে। যে হাসনাত আব্দুল্লাহর এই কথাটা বলা কি উচিত হয়েছে? উচিত হয় নাই? ওর বিরুদ্ধে এতগুলি রিপোর্ট হইতেছে, এটা থেকে ওরা ওর পাশে আছে, পিছনে আছে, কিছু আমি বুঝি না। জামাত ইসলামের ক্ষেত্রেও বুঝি না। আপনি যদি পুরো ব্যাপারটা ধরে বলতেন যে মানে মিডিয়া কি আসলে এরকমই কিনা, যে মিডিয়ার বিরুদ্ধে আমাদের সবসময় হিসাব করে কথা বলতে হবে? দেখেন, বাংলাদেশে আসলে এই মিডিয়া নিয়ে অনেক আলোচনা, এবং এর পিছনে মালিক, আমরা সম্পাদক, সংবাদকর্মী, আমরা যারা আছি প্রত্যেকের ভূমিকা নিয়ে নানা ধরনের কথাবার্তা আছে। আমি এক কথায় যদি বলি যে মিডিয়া এই যে 80 মিনিটে 99টা নিউজ করেছে, 5টা মিডিয়া মিলে যে 99টা নিউজ করার যে সংবাদ আসছে, এটা তো বোঝাই যাচ্ছে যে একটা সুনির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করে তারা একটা প্রতিশোধমূলক পদক্ষেপ এটা তারা নিয়েছে। এইটা একটা মিডিয়ার ক্যারেক্টার হতে পারে না, এটা হওয়া ঠিক না। এখন কথা হলো যে কেউ যদি এটা করে তো এটার বিচার চাওয়ার কোনো পথ আছে কিনা? আপনি যদি অন্যায়ভাবে, অবশ্যই আছে, আমাদের আইনে আছে, এবং এটা নিয়ে অনেক আলোচনাও হচ্ছে যে তারা মিডিয়া কমিশন করার কথা ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। আমার অনেকবারই তথ্যমন্ত্রীর সাথে একাধিক অনুষ্ঠানে এই নিয়ে কথাবার্তা হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে, এবং তারা ইতিমধ্যে স্টেক হোল্ডারদের সাথে মত বিনিময় করছেন। আসলে মিডিয়া যেভাবে বাংলাদেশে এখন চলছে, এখনো এটা জায়গায় আসে না, এখানে অনেক কিছু করার আছে। হাসিনার আমলে এক পর্যায়ে চলছে, এখন আরেকভাবে চলছে, এবং এর প্রমাণ আপনি নিজেই বললেন যে মিডিয়া যদি এই রুল প্লে করে অন্য একটা দেশে হলে কি হতো, যে ভিকটিম সে এটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারতো এবং দ্রুত এটার একটা রেজাল্ট পেত। আমি যদি আমার দেশের কোর্টে যান, আমি যদি আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জনাব জাহিদ চৌধুরীর কাছে জানতে চাই, জনাব হাসনাত আব্দুল্লাহ যে অভিযোগগুলি করছেন সেই অভিযোগগুলির প্রেক্ষিতে, যেহেতু আমার দেশ অনেক কি বলবো অনেক অনুসন্ধানমূলক অনেক কিছু করে থাকে, সেগুলি আমরা আমার দেশকে করতে দেখি কিনা? আপনাকে তাইলে বলতে পারি অ্যাটলিস্ট আমরা সেটা করেছি যে এই ডিসেন্টের কোর্ট করে আমরা এই নিউজটা আমাদের মাল্টিমিডিয়াতে আছে এই মুহূর্তে, আপনি দেখতে পাবেন যে ওইখানে আমরা নিউজটা করেছি, এবং আমাদের কাছে মনে হয়েছে, আমরা ডিসেন্টের সাথে কথাও বলেছি, কথা বলে দেখেছি যে এটা সত্যতা আছে এবং ডকুমেন্টেড। আপনার কোনো ইন্ডিভিজুয়াল রিপোর্ট করেন না? আমরা আলাদা ইনভেস্টিগেশন করি নাই, কারণ তারা যেহেতু একটা ইনভেস্টিগেশন করছে, আপনি জানেন যে এটার উপর বেস করে আমরা রিপোর্ট করতেই পারি। ওকে, আমরা যে রিপোর্ট করেছি এটাতে এটা মিন করে, সেটা আপনি যখন করবেন সেটা আপনার ইচ্ছা, সেটা আপনার ইচ্ছা, সেটা ঠিক আছে। না, আমি বলছি যে আমরা যে রিপোর্টটা করেছি অন্য পত্রিকা এটা করে নাই, এই অন্য পত্রিকা এটাও করে না, মানে ডিসেন্টে কোর্ট করে না। ওকে, কোর্ট করে ওই রিপোর্টগুলো করে না। আমরা এটা করে এটা বুঝিয়েছি যে আমরা কোনো মন্তব্য ছাড়া যদিও করেছি, কিন্তু আমরা এটা প্রকাশ করে প্রচার করে এটা বোঝাতে চেয়েছি যে দেখেন কিভাবে মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে। আমি একটু ফরওয়ার্ড হই। আপনার কাছে কি মনে হয় যে হাসনাত আব্দুল্লাহর বসুন্ধরার বিরুদ্ধে এই অবস্থান কি হাসনাত আব্দুল্লাহর ব্যক্তিগত অবস্থান নাকি এটা এনসিপির অবস্থান? এবং এইটা নিয়ে যদি হাসনাত আব্দুল্লাহকে কোনো বিপদে পড়তে হয়, অলরেডি 99 নিউজ আসছে, নিশ্চয়ই আরো 999টা আসবে, ওনাদের এতগুলি পত্রপত্রিকা আছে, এইটার ক্ষেত্রে কি এনসিপি ওর পাশে থাকবে বা জামাত ইসলামী কি ওর পাশে দাঁড়াবে? আপনার কাছে কি মনে হয়? আমি জামাতের কথা বলতে পারবো না, আদৌ তারা দাঁড়াবে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে যথেষ্ট, কিন্তু এনসিপি আমার মনে হয় তারা দাঁড়াবে, তারা হাসনাত আব্দুল্লাহকে সমর্থন করবে। ব্যক্তিগতভাবে এক দুইজন যদি না করেন সেটা আমরা জানি না, কিন্তু এনসিপি যদি সংগঠনগতভাবে বলেন, আমার ধারণা যে এটা এখন পর্যন্ত কি করছে, এখন পর্যন্ত কি করছে, এটা আসলে 10-12 দিন এখন কি করা, এখন এটা মিছিল করতে পারে, মিটিং করতে পারে, এটা প্রেস রিলিজ তো দিবে যে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে এগুলি করা হচ্ছে, এইটা আমরা ওর পাশে আছি এরকম তো দিবে নাকি?
সেটা দিতে পারতো এবং তারা এটা রাস্তায় দাঁড়িয়েও প্রতিবাদ সমাবেশ করতে পারতো, পার্লামেন্টে আরেকবার বলতে পারতো, পার্লামেন্ট তখনও ছিল যখন এটা হয়েছে। যেটা হয়েছে কি, আমি তারা করতে পারতো। ইন্টারাপ্ট করি। আচ্ছা জাহিদ ভাই শেষ এখানে করতে যেটা পারে হয়েছে মোটামুটি। কি, জি হ্যাঁ দিবু ভাই বলেন। এই 5ই আগস্টের পট পরিবর্তনের পর এই বিভিন্ন শিল্প গ্রুপের কাছে আমাদের রাজনৈতিক দল, তারপরে এই তরুণরা দলে দলে যে বিভিন্ন রকম দান অনুদান নিয়ে তাদের মুখ কিন্তু আসলে বন্ধ হয়ে গেছে। সেই আগের মতন সেই প্রতিবাদী সেই কণ্ঠ আর নেই, এটা হলো বাস্তব কথা। এই কারণে দিবু ভাই আপনি ওদের প্রতি বেশি ক্ষুব্ধ। ওরা কি রাজনৈতিক দল করলে মানুষের কাছে টাকা নিবে না? ওরা কিভাবে একটা মুভমেন্ট অর্গানাইজ করবে কিভাবে? ওরা কি মানুষ থেকে চাঁদা নিবে না, টাকা নিবে না? না, সেটা তো আমি আপনি তো মুখে বলতেছি যে শেখ হাসিনা ওরা দলগতভাবে নিচ্ছে নাকি কে ব্যক্তিগতভাবে নিচ্ছে, এগুলি নিয়ে তো অনেক কাহিনী। কারণ এমন অবস্থা ছিল তরুণদের যে কোটি টাকার নিচে তারা কোনো চাঁদা আনতে যেত না। এই বাড়িতে এগুলো তো আপনি হিয়ারসে কথা বলতেছেন, মানে এগুলো তো হিয়ারসে কেন ধরা পড়ছে, তো গুলশানে তো ধরা পড়ছে, ধরা পড়ার পরে তো ধরা পড়ছে না একদম ভিডিও সহ, তখন তো অ্যারেস্ট হয়েছে। দিবু ভাই বাংলাদেশে ধরা পড়া কাহিনী, বাংলাদেশে ধরা পড়া কাহিনী জানবে একটা সেকেন্ড বাংলাদেশে ধরা পড়া কাহিনী আমি আপনি সবাই জানি। ধরা মানে শেখ হাসিনার বিরুদ্ধেও 3 কোটি টাকা চাঁদা নেওয়ার মামলা করছিল একজন ব্যবসায়ী, উনি এখনো ব্যবসা করতেছেন, তাই না? না খালেদ, এই গুলশানের এই ঘটনাটা ছিল খুব আলোচিত। পরে কিন্তু ওই নেতাকে কিন্তু বহিষ্কার করছে এনসিপি, যেহেতু একদম প্রকাশ্যে আসছে। এরকম অনেক জায়গায় ঘটনাগুলো ঘটছে। এবং এখানে যেটা হয়েছে কি, ডক্টর ইউনূস এই তরুণদেরকে প্রশাসন সরকারের এই মেকানিজমের মধ্যে ঢুকায় তাদেরকে করাপ্ট করে ফেলছে। কারণ আমাদের এই প্রশাসনটা, আমলাতন্ত্রটা টোটালটা করাপ্ট। তারা একটা রাজনৈতিক সরকারকে খেয়ে ফেলে, তো তরুণদেরকে তারা খেয়ে ফেলছে। যার জন্য অনেকে দেখা যাচ্ছে যে কোটি কোটি টাকার মালিক, তাদের সেই আগের মানে জীবনযাপন আর এখনকার জীবনযাপনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। সেই পরিবর্তনগুলো নিয়ে তো বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলি কথা বলছে, গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে। কিন্তু যেটা হচ্ছে না সেটা হচ্ছে এই যেটা বলছে 18 মাসের দুর্নীতির তদন্তের ব্যাপারে সালাউদ্দিন আহমেদ যেই কথাটা বলছে, এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা বলার জন্য বলা। সত্যিকার অর্থে এইটা নিয়ে তদন্ত করছে না। দিবা আপনি একটু থামাই। জাহিদ ভাই এই প্রসঙ্গে যদি একটু মন্তব্য করেন যে এই মানে নেতা নেত্রীদের অবস্থান বা অবস্থা চেঞ্জ হওয়া, ঘুষ খাওয়া, আমি নতুন তরুণ নেতৃত্বের কথা বলতেছি যে অভিযোগ দিবু ভাই করলেন। দীপু ভাই যেটা বলছেন, আমার কথা হলো এখানে দুটো বিষয় আছে। যে এই মুহূর্তে যারা এনসিপির নেতৃত্ব দিচ্ছেন, আমি যদি নাহিদ ইসলামের কথা বলি, নাহিদ ইসলামের ব্যাপারে তো কোনো অভিযোগ শোনা যায় না। আমি দায়িত্ব নিয়েই বলছি যে তার ব্যাপারে কি আপনারা এই পর্যন্ত মেইন স্ট্রিম মিডিয়ায় কিংবা পারসেপশনে কোনো জায়গায় পেয়েছেন যে তার বিরুদ্ধে অভিযোগ আছে? এটা জবাবটি দিবু ভাই দিতে পারবেন। এই জবাবটা যদি শুনি আমি, তাহলে আমার কাছে ভালো লাগবে। নাহিদ ইসলামের বিরুদ্ধে আছে? আমি বলছি নাকি না, কিন্তু আপনার কাছে মনে হয় না জাহিদ ভাই, আপনার কাছে মনে হয় না যে যার বিরুদ্ধেই অভিযোগ উঠুক, এটা যদি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠে, এইটা যদি হান্নান মাসুদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, যেটা যদি সার্জিস আলমের বিরুদ্ধে অভিযোগ ওঠে, এইটা নিয়ে যদি নাহিদ আলম তার অবস্থান পরিষ্কার না করেন, তাহলে এই অভিযোগ আসলে নাহিদ ইসলামের উপরেই উঠে। কারণ আমরা কিন্তু আওয়ামী লীগ আমলেও দেখতাম শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ উঠছে না, অভিযোগ উঠছে তার মন্ত্রীদের বিরুদ্ধে। না, সেটা মাসের দুর্নীতির তদন্তের কথা আমি বলা উচিত, এটা বলছেন কেন স্বরাষ্ট্রমন্ত্রী? তাহলে না তো উনারা বলার তো দরকার নেই, তদন্ত করে ফেললেই হবে। আমি নাহিদ ইসলামের ব্যাপারটা একটু শুনি। আমরা না, নাহিদের কথাটা আমরা এই কারণেই বললাম যে আপনি এই অভিযোগ তো তার বিরুদ্ধে পাইনি। আপনি বললেন যে তার যার বিরুদ্ধে অভিযোগ আসছে তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তিনি অভিযুক্ত, এইরকম বলছেন। তো যার বিরুদ্ধে সরাসরি অভিযোগ আছে আপনি এটা প্রমাণ করেন, তারপর যদি তারা ব্যবস্থা না নেয়, সেই জন্যই তো সরকারের অন্য দল আছে। বিএনপি কে নাহিদ ইসলাম মানে এনসিপি বলে কথা না, যারাই দুর্নীতি করবে, যারাই করেছে তাদের আমরা তো সাংবাদিক, আমরা তো তদন্ত সংস্থা না, নিতে পারেন। আমরা তো তদন্ত যদি ব্যবস্থা নিতে পারে তাহলে এটা তো আপত্তি করার কিছু নেই এবং নেওয়া উচিত, আমি মনে করব নেওয়া উচিত। তবে আপনার কথার সূত্র ধরে বলি, এনসিপির কিছু নেতা বিরুদ্ধে একটা পারসেপশন দাঁড়িয়েছে, কোনো ক্ষেত্রে এটা সত্য, কোনো ক্ষেত্রে হয়তো আংশিক সত্য। তো এইটা একটা দুর্ভাগ্যজনক। আমাদের প্রত্যাশা ছিল যে এনসিপি যারা জুলাইতে নেতৃত্ব দিয়েছে তাদের কাছে মানুষের একটা প্রত্যাশা ছিল তাদের বিরুদ্ধে বিন্দুমাত্র অভিযোগ আসবে না, কিন্তু কারো বিরুদ্ধে অভিযোগ আসছে। কোনো ক্ষেত্রে এটা পারসেপশন হিসেবে আসছে, কোথাও সত্য হিসেবে আসছে, কোথাও আংশিক সত্য আসছে। এটার ব্যাপারে বারবারই তাদের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। আপনি দুর্নীতি তদন্তের কথা আপনি বাদ রাখেন, এনসিপির প্রথম 20 জন নেতা নেত্রীর অবস্থান, শারীরিক গাঠনিক অবস্থান, লাইফস্টাইল, এটা চেঞ্জ হয়েছে কিনা 1.5-2 বছরের মধ্যে? ওরা তো কোনো অর্থনৈতিক কাজের সাথে জড়িত ছিল না। এখন এই অভিযোগও কিন্তু আমরা করতেছি না, এই অভিযোগ করতেছে বেশি করে, আমাদের চেয়ে বেশি অভিযোগ করতেছে আব্দুল কাদের, আমাদের চেয়ে বেশি অভিযোগ করতেছে আব্দুল কাদের করতে পারে। আব্দুল কাদের তাদের সাথে বিরোধ, আপনি নিজের দলের নিজের লোকদের সাথে যখন বিরোধ সৃষ্টি হবে এটা বেশি করবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি একটু আগেই বলছি যে মানুষের প্রত্যাশা, আমাদের প্রত্যাশা তাদের কাছে অনেক বেশি ছিল যে তারা 100% ক্লিন থাকবে, তাদের বিরুদ্ধে পারসেপশনও দাঁড়াবে না। এটা একটা
এখন তারা কোনো 100% ক্ষেত্রে ক্লিন এটা- নাই আপনি বলতেছেন, কতখানি ক্লিন না আছে? না কেউ- 99%? কারো বিরুদ্ধে অভিযোগ আসছে এবং এগুলোর পূর্ণাঙ্গ তদন্ত হয় নাই। আমার পত্রিকায় কতগুলো নিউজ ছাপা হয়েছে। আমার দেশে এনসিপি নেতাদের কয়েকজনের নাম ধরে সুনির্দিষ্ট প্রথম পাতায় ডাবল কলাম 3 কলমে নিউজ ছাপা হয়েছে, কিন্তু সরকার এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয় নাই। আমি এটাই বলতে চাচ্ছি যে, আর আপনি যেটা বললেন যে ড্রেসের চেঞ্জ, আমার মনে হয় এটা তাদের প্রতি আমরা বেশি অবিচার করে ফেলছি। একজন মানুষ একটা ভালো পাঞ্জাবি পরবে, আগে সে ছাত্র ছিল, এখন আস্তে আস্তে তার পরিবর্তন না, না, হয়েছে। তার পরিবর্তনের সে সঙ্গে দায়িত্ব তো পালন করছে। পরিবর্তনের সঙ্গে তো আয় থাকতে হবে রে ভাই। বেশি আয়টা কি? এটা মনে হয় আমাদের না, এটা মনে হয় আমরা একটু বেশি অন্যায় করে না, ফেলতেছি। না, আয়টা কি জাহিদ ভাই? আয়টা কি বলেন না? আপনি বড় আয়টা বড়- বলেন কি? আয়টা কি আপনি- বলেন না? আপনি হাজার হাজার কোটি টাকা দ্বারা দুর্নীতি করছে, সেইগুলোকে চাপা দেওয়ার জন্য এইগুলোকে আমরা সামনে নিয়ে আয়টা কি বলেন না? খুবই শুধু অন্যায়। চাপা দেওয়ার জন্য না, আয়টা কি? আর আমরাও তো 25 না, বছর আমি- পর্যন্ত 25 বছর পর্যন্ত স্টুডেন্ট ছিলাম, 26 বছরে আমি যখন তো- চাকরি করতে শুরু করছি 4000 টাকা বেতন পাইছি, আমার অবস্থা এরকম হয়ে যায় নাই তো ভাই। না, আমি তো বললামই যে এখানে অনেকের বিরুদ্ধে অভিযোগ আসছে, এগুলো তদন্ত হওয়া উচিত। না, না, কিন্তু জাহিদ ভাই, তদন্তটা আপনি এখনো যে কথাটা স্পষ্ট না, বললেন আমরা যে জানি না। ছাত্র থেকে আগে ছাত্র ছিল, এখন ছাত্র নাই, তাই জন্য ছাত্র থেকে এটা ছাত্র সবার নাই ক্ষেত্রে না। অবস্থা এখন পরিবর্তন আপনি- হয় না ভাই। না, এখন একজন মন্ত্রিত্ব করছে, তার চেহারার একটু পরিবর্তন আসবে না? সে আরামে এসে থাকছে, ছাত্র 26 বছরের মন্ত্রিত্ব পাইছে, আমি একটা interrupt করি, 30 বছরে একটা পাইছে, কাহিনী বলি। তো এটাতে তার একটা কাহিনী বলি। পরিবর্তন হবে না? মানে আমি একটু বলি। যে মন্ত্রিত্ব করতে হতেই পারে। এখনো পর্যন্ত 4 মাসে বিএনপি সরকার টোটাল প্রশাসনের 20% রদবদল করতে পারছে, বেছে বেছে যাচাই করে করে করছে। কিন্তু ইনু সরকারের হাসিনা সরকারের পতনের পর আবার আপনি ইউনূস যেই হারে সরকারে আসলেন, যেই হারে জি। নিয়োগ বদলি হয়েছে ভাই, সকালবেলা একজনের নিয়োগ দিছে 50 লাখ টাকা পাইছে, আবার যে 1 কোটি টাকা দিছে পট করে পরিবর্তন করে, এইরকম অনেক কাহিনী। কিন্তু ঘটনার দুর্ভাগ্য আমি জানি যে এগুলির তাদের তদন্ত বিরুদ্ধে হবে না। ব্যবস্থা নিচ্ছেন। কেন- আচ্ছা, তাদের কেন বিরুদ্ধে সকাল এই বিকাল দিবু ভাই, আপনি রদবদল হয়? আচ্ছা, তাহলে দিওয়াই এই প্রশ্নের জবাব দেন। সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন? তারা তো বিরোধী দলেই, সরকার তাদের অবশ্যই, বিরুদ্ধে- তাদের বিরুদ্ধে- অবশ্যই অন্যায় করতেছে, ব্যবস্থা আমি তো বলছি তো। শুধু আচ্ছা, এটা নয়। আচ্ছা, আপনার আমরা আবার দলের একটু লোকজনের আমরা আবার একটু সাথে জড়িত আলোচনাটা আছে। ফিরে আসি। লোকজনকে আমরা ভালো করে একটু জানে। আলোচনাটা এখানে করতেছিলাম যে BNP লোকজন বসু- জড়িত আছে, আমলাদের মধ্যে যারা বিএনপির আছে, না। তাদের সম্পৃক্ততা আছে, এটা সবাই না, জানে। সেটা তো পরের এবং কথা। আমরা জামাতের কেউ fresh থাকলে, blood দুই একজন যারা থাকলে ছিল, তাদের সম্পৃক্ততা তরুণরা আছে। না, তাইলে তাদের কথা বলেন যে না কেন? যারা ফ্রেশ ব্লাড ছিল, ইনু সরকার প্রত্যেক মন্ত্রণালয় ডিপার্টমেন্টের সাথে 2-3 করে অ্যাটাচ করে দিয়ে তাদেরকে একেবারে শেষ করে দিচ্ছে, যার কারণে যত দিন গড়াইছে তরুণদের সেটা- ইমেজটা কিন্তু নষ্ট হয়েছে। না, দীপু ভাই, এটা স্বীকার ইমেজের করতে কথা হবে। ইমেজের কথা আপনি বাদ এটা দেন। আলাদা একটা বাংলাদেশে বিষয়, এটা-